তো প্রিয় ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 3য় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের ক্লাস নেব। আমি তোমাদের সাথে নাবিদ ভাই আছি ফ্রম এসপায়ার একাডেমি। তো চলো শুরু করা যাক। আর তার প্রথমেই আমি তোমাদের এই সৌরজগৎ ও ভূমণ্ডল এই অধ্যায় নিয়ে কিছু বলি। এই অধ্যায়টা তোমরা সবাই দেখো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সবচেয়ে বড় অধ্যায়, কিন্তু এটা যদি তোমরা বুঝো, এখানে এইটাই একমাত্র অধ্যায় যেখানে তোমাদের একটু বুঝার বিষয় আছে। শুধু একটু মনোযোগ দিয়ে যদি তুমি বুঝতে পারো তাহলে এই অধ্যায়টা খুবই সোজা। যতই বড় মনে হোক না কেন, এটা তুমি পড়ে একবার বুঝতে পারলে তুমি দেখবা যে এখান থেকে তুমি সবকিছু অ্যান্সার করতে পারতেছো এবং খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো। আর এখান থেকে এমসিকিউ অনেক সোজা সোজাই আসবে। বুঝতে পারলে অধ্যায়টা আসলে অনেক সোজা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো তোমাদের এই বইয়ে সবার প্রথমেই যেটা হচ্ছে তোমাদের সৌরজগৎ নিয়ে বলা আছে। সৌরজগতে 8টি গ্রহ, এগুলো নিয়ে বলা আছে। আর আমি বলবো এইখানে যে 8টি গ্রহ ব্যাখ্যা, এখানে কোন গ্রহটা, তোমার এখানে 8টা গ্রহই অনেকে আছে একদম পুরোটা মুখস্থ করতে যাও, পুরোটা বুঝতে যাও, কিন্তু এখানে 8টা গ্রহই পড়া দরকার নেই। আমি এখান থেকে আসলে তোমাকে কয়েকটা লাইন এবং লাগাই দিব, এবং এখানে তোমার বুঝারও কিছু নেই, তুমি নিজে পড়লেই বুঝতে পারবা। তো এখানে আমি কয়েকটা জিনিস লাগাই দিব, সেটাই তুমি যদি পড়ো ওখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অংশ যেটা এইটুকু তুমি যদি নিজে থেকে পড়ে নাও তাহলে দেখবা যে আসলে এখানে তুমি নিজেই বুঝবা যেখানে আসলে কি বলা হয়েছে, এখানে বোঝার মতো কিছু নাই। কিন্তু যেটা আমি দাগায় দিচ্ছি, যেখান থেকে আমি দাগায় দেবো, সেগুলোই হচ্ছে কি বেশি বেশি পড়বা বা একদম মুখস্থ করে হলেও মনে রাখতে হবে, কারণ ওখান থেকেই বেশি কোশ্চেন আসে। দেখো, সূর্য থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সূর্য থেকে যে কোশ্চেন গুলো আসে সেটা আমি তোমাদের দেখা দিব। এছাড়া তুমি যদি এইটুকটা নিজের থেকে রিডিং করো তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, সূর্য থেকে তোমার হচ্ছে সূর্য একটি গ্রহ এবং সকল উপগ্রহের নিয়ন্ত্রক সূর্য, এবং এখান থেকে যে লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে, পড়তে হবে, সেটা হচ্ছে পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়, এবং পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের ব্যাস 13,84,000 কিলোমিটার, এবং সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস, এবং বিরাট দূরত্বের জন্য অতি সামান্য তাপ এই পৃথিবীতে এসে পৌঁছায়, এবং এই সামান্য তাপ ও আলো দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মিটে। এবং তারপরে যেটা হচ্ছে গিয়া, সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই, শতকরা 55 হাইড্রোজেন এবং 1 হিলিয়াম, 1 অন্যান্য গ্যাস দ্বারা গঠিত। অর্থাৎ সূর্যে কোনো কঠিন বা তরল কোনো কিছু নেই। সূর্য পুরাটাই একটা গ্যাস জায়ান্ট, বা পুরোটাই গ্যাস দিয়ে তৈরি। সেই গ্যাসের মধ্যে 55 হচ্ছে গিয়ে হাইড্রোজেন, এবং 44 হিলিয়াম, এবং অন্যান্য 1 হচ্ছে গিয়ে অন্যান্য গ্যাস। এবং হচ্ছে তারপরে যেটা ইম্পর্টেন্ট আরেকটা, সেটা হচ্ছে সূর্যের মধ্যে মাঝে মাঝে কালো দাগ দেখা যায়, তাকে সৌরকলঙ্ক বলে। সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে। আণবিক সৃষ্টির প্রক্রিয়া, সূর্যের অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে, এবং সূর্য প্রায় 25 দিন নিজ অক্ষের উপর একবার আবর্তন করে। অর্থাৎ পৃথিবী 25 দিনে সূর্যের একদিন হয়। 25 দিনে নিজ অক্ষে, মানে নিজ অক্ষে একবার ঘোরা, মানে সূর্যে একদিন হওয়া, পৃথিবীর 25 দিনে সূর্যের একদিন হওয়া। এবং সূর্যের আলো তাপ ছাড়া পৃথিবীর উদ্ভিদ প্রাণী এবং কিছুই জন্মাতে পারতো না, এবং প্রাণ স্পন্দন হতো না। তো সূর্যের এই যে কতটা লাইন, এবং এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি। এবং লাইনের মধ্যে থেকে দেখো এখানে পুরোটাই দাগানো হয়ে গেছে। তো সূর্য ইম্পর্টেন্ট। এরপর তোমার হচ্ছে গ্রহ থেকে যেটা জানতে হবে, তোমার হচ্ছে বুধ, শুক্র, এগুলো তোমরা জানো, কিন্তু গ্রহ যেটা জানতে হবে যে গ্রহ কাকে বলে। মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে পরিক্রম করছে, এদের গ্রহ বলা হয়। এই গ্রহ কাকে বলে এটা জানা লাগবে। এরপরে তোমাদের হচ্ছে 8টা গ্রহের মধ্যে যেটা তোমাদের ইম্পর্টেন্ট, মানে যে গ্রহটা তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা বেশি করে পড়তে হবে, সেটা দেখা দিচ্ছি। দেখো, তোমাদের হচ্ছে গিয়ে শুক্র। এই শুক্র ভালো মতো পড়ে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে তোমাদের পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এই শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এখান থেকে বেশি কোশ্চেন আসে। তো এই 4টা তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। আর এরপরে যেটা তোমাদের মুখস্থ করতে হবে, প্রথমত শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এটা তোমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের যেটা বেশি করে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে উপগ্রহগুলো, কোন গ্রহের কয়টা উপগ্রহ এবং কি কি উপগ্রহ, যেটা দেয়া আছে। যেমন আমাদের হচ্ছে বৃহস্পতির হচ্ছে গিয়া 97টি উপগ্রহ রয়েছে। এগুলোর মধ্যে লো ইউরোপা, গ্যানিমেড এবং ক্যাপিস্টা অন্যতম। তো এই লো ইউরোপা, গ্যানিমেড, ক্যাপিস্টা এটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে এমসিকিউতে আসবে যে উপগ্রহ নিয়ে এমসিকিউ আসবে, এবং এই হতে পারে যে তোমাকে যে
লো দিয়ে দিল, বললো যে বৃহস্পতির উপগ্রহ কোনটি, তার মধ্যে হচ্ছে গিয়ে লো থাকবে, কিন্তু তুমি যেহেতু এই লো ইউরোপের গ্যানিমেডা ক্যাপিসটা মুখস্থ করো নাই বা তোমার মনে নাই, তাহলে তুমি এমসিকিউটা ভুল করবা। তো এবং কি এই উপগ্রহ নিয়ে বেশি এমসিকিউ আসে, তো তোমাকে বৃহস্পতির যে উপগ্রহ সেটা মনে রাখতে মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে শনি, শনিতে যেটা করতে হবে, শনির উপগ্রহ 62টা উপগ্রহের মধ্যে ক্যাপিস্টা থেলিস ওয়া টাইটান এটা প্রধান, ক্যাপিস্টা থেলিস ওয়া টাইটান শনির উপগ্রহ মুখস্থ করতে হবে। এরপরে যে ইউরেনাসের যেটা আছে, ইউরেনাস এবং নেপচুনের, ইউরেনাস আর নেপচুনের 27টি, ইউরেনাসের হচ্ছে 27টি, তার মধ্যে হচ্ছে মেরিন্ডা, এরিয়াল, ওবেরন, অ্যানোনিয়া, টাইটানিয়া প্রভৃতি ইউরেনাসের উপগ্রহ, এবং নেপচুনের যেটা 14টি উপগ্রহ উল্লেখযোগ্য টাইটান এবং নেরাইট। তো তোমাকে এই যে যে ওই যে চারটা, শুক্র, পৃথিবী, শুক্র, পৃথিবী আর মঙ্গল, বৃহস্পতি, এই চারটা গ্রহ ব্যাখ্যা পুরোপুরি মুখস্থ করতে হবে। আর মাস্ট তোমাকে হচ্ছে মঙ্গলের ব্যাখ্যা পুরোটা মুখস্থ করতে হবে, আর এখানে বোঝার কিছু না, তুমি নিজে পড়লেই পারবা। আর এছাড়া হচ্ছে কি প্রত্যেকটা কার উপগ্রহ আছে আর কার উপগ্রহ নাই, এবং যার আছে তার কয়টা আছে এবং কি কি সেটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে এই জায়গাটা শেষ কভার। আর আর হচ্ছে বুধের, তোমাকে বুধে যেতে হবে, এবং বুধের এই কটা জিনিস জানতে হবে, যে বুধের যে যে বুধ বুধ যে 88 দিন সময় লাগে এটাও জানতে হবে। মানে তাই বলে তুমি যে কটা দেখলে সে কটা পড়বা এরকম না, সবগুলোই পড়বা, শুধু শুধু সবগুলোই পড়বা, কিন্তু বেশি করে একটু মনে রাখার চেষ্টা করবা কোনটা কতদিনে ঘুরছে, কার কত বছর সময় লাগতেছে, এই সূর্যের চারদিকে পরিক্রম করতেছে 88 দিনে। তারপর হচ্ছে তোমার শুক্রর হচ্ছে গিয়ে সূর্যকে একদম পরিক্রম করতে 225 দিন সময় লাগতেছে। এটা তোমাকে এই যে কতদিন সময় লাগতেছে এটা জানতে হবে, এই 3টা পয়েন্ট এখান থেকে তোমাকে জানতে হবে। এরপর চলো পরের বিষয়ে চলে যাই, তাহলে এখানে শেষ। এবং হলো পৃথিবী বসবাসের কারণ, এখানে তোমাকে পুরোটাই পড়তে হবে না, যেটুকু দেখা দিচ্ছে সেটুকুই তোমাকে পড়তে হবে। দেখো এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে ট্র্যাপোপোজ, ট্র্যাপোমন্ডল এটা নিয়ে আসবে, এবং ওজোন স্তর, তারপরে একদম লাস্টে যেটা প্যারাটুক, এই লাস্টের প্যারাটুক সেটা তোমাকে মুক্ত করলেই হয়ে যাবে। তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের ট্র্যাপোমন্ডল এবং হচ্ছে গিয়ে ট্র্যাপোপোজ মন্ডল ওটা নিয়ে এখান থেকে জানতে হবে। সেটা হচ্ছে যে দেখো তোমার বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন যথাক্রমে প্রাণীকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর সমস্ত জীবের চেয়ে বায়ুমণ্ডলের গুরুত্ব, বায়ুমণ্ডলের সূর্যের রশ্মি থেকে পায়। এই যে বায়ুমণ্ডলে তোমার হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, CO2 এবং অক্সিজেন O2 যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রেখেছে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে ট্রাপোমণ্ডল বলে। এই স্তরটির গভীরতা 13 কিলোমিটার, এবং এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। কারণ আমি যে এই যে এখন যেই এনভায়রনমেন্টে আছে, মানে যে পরিবেশটা আছে, এটা হচ্ছে তোমার ট্রাপোমণ্ডল। কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, তারপরে বায়ু প্রবাহ এই স্তরেই লক্ষ্য করা যায়। মানে এই যে মেঘ, বৃষ্টি, শীতে কুয়াশা পড়তেছে, তারপর বর্ষা বৃষ্টি হচ্ছে, এটা তো আমরা যে এনভায়রনমেন্টে আছি সেটাই। তার মানে আমরা ট্রাপোমণ্ডলে আছি। এবং হচ্ছে এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়, এবং আবহাওয়া, এটা হচ্ছে আবহাওয়া 3 জলবায়ু জনিত, এখানে আমাদের ও হবে ও, আবহাওয়া জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলে এই স্তরে ঘটে। এরপরে হচ্ছে এই ট্রাপোমণ্ডলের ঊর্ধ্বসীমা, মানে ট্রাপোমণ্ডলের উপরের যেই স্তরটা সেটাকে বলে ট্রাপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রাপোপজ বলে। এখন ট্রাপোপজ অল্প গভীরতা সম্পন্ন, এখানে বায়ু স্থির, ঝড় বৃষ্টির কোনো প্রাদুর্ভাব না থাকায় বিমান এই স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে। মানে কোন স্তর দিয়ে বিমান নির্বিঘ্নে চলাচল করে? মন্ডল দিয়ে, কারণ এখানে বায়ু স্থির, ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই। তো এটা এই বিমান কোন স্তরে, মানে কোন স্তরে নির্বিঘ্নে চলাচল করে, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে, সেটা হবে ট্রাপোপজ মন্ডল দিয়ে। এরপর আসবে তোমার হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তর নামে, ওজোন গ্যাসের একটি স্তর আছে যা ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা 12 থেকে 16 কিলোমিটার। ওজোন স্তরের গভীরতা কত থেকে কত কিলোমিটার? 12 থেকে 16 কিলোমিটার জানতে হবে, কোশ্চেন আসতে পারে। এরপর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় তাপমাত্রা ধীরে ধীরে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটি পৃথিবীকে প্রাণী জগতের বাস উপযোগী করেছে। এরপর তোমাদের খ নম্বরের কোশ্চেন আসতে পারে যে পৃথিবী জীব বসবাসের উপযোগী কেন? এই খ নম্বরের কোশ্চেন আসলে তোমাদের হচ্ছে গিয়ে একটু প্যারা দিয়ে দিতে হবে, যে এই জন্য পৃথিবীতে দেখো পৃথিবী সূর্য থেকে আলো তাপ পায়, এবং সূর্যের আলো পৃথিবী চির অন্ধকার থাকতো, পৃথিবীর প্রাণীর স্পন্দন থাকতো না, এবং জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী কিছুই থাকতো না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানের পরিবর্তন করতে সাহায্য করে। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানের পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কারখানা থেকে নির্গত ধোঁয়া, জ্বালানি তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রণালী থেকে নির্গত ধোঁয়া, বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে, প্রাণী অস্তিত্ব টিকে
রাখার জন্য বায়ুমণ্ডলের বিশুদ্ধতা রাখা দরকার। কিন্তু জীবজন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রচুর আলো বাতাস পানি পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। এই 13.90 ডিগ্রি সেলসিয়াস মুখস্থ করে ফেলতে হবে, এটা তোমার এমসিকিউতে আসবে। তারপর হচ্ছে ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ আলো পৃথিবীতে পৌঁছে তা জীবজন্তুর জন্য সহনীয় এবং জীবজন্তু এই উদ্ভিদের জীবন ধারণের জন্য এগুলো উপযোগী ও প্রয়োজনীয়। এই জন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে। তো প্রায় যেটুক দেখা দিয়েছিলাম সেটুকুই তোমাদের পড়তে হবে। এরপরে তোমাদের এখানে হচ্ছে গিয়ে তোমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রমণ্ডল নাইফ। কেন্দ্রমণ্ডল মানে হচ্ছে নাইফ, নিকেল ও লৌহ দিয়ে নাইফ কেন্দ্রমণ্ডল। এরপর হচ্ছে গুরুমণ্ডল হচ্ছে তোমার সীমা, কারণ হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর অশ্বমণ্ডল হচ্ছে কি সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে, তাই শিয়াল। এটা মনে রাখতে হবে। এছাড়া এখানে তোমাকে 3টা মণ্ডলী প্রায় মুখস্থ বা তোমাকে মনে রাখতে হবে, কারণ বলে দিতে পারে যে তুমি কেন্দ্রমণ্ডলের ব্যাখ্যা দাও, গুরুমণ্ডল বা অশ্বমণ্ডলের ব্যাখ্যা দাও। সো তোমাকে এখানে পুরোটাই পড়তে হবে। ওকে, এছাড়া তোমাদের যেটা বোঝা দিই যে কেন্দ্রমণ্ডল হচ্ছে কি 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভিতরের অংশ, এই যে এতটুকু এটা হচ্ছে ভিতরের অংশ, তারপরটা হচ্ছে বাইরের অংশ। আর তোমার হচ্ছে ভিতরের অংশ হচ্ছে গিয়ে তোমার 1216 কিলোমিটার, কেন্দ্র থেকে 1216 কিলোমিটার পর্যন্ত হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। এরপরে হচ্ছে বাইরের অংশ হচ্ছে 2270 কিলোমিটার। তো টোটাল হচ্ছে গিয়ে তোমার 3486 কিলোমিটার হচ্ছে কেন্দ্রমণ্ডল। তার উপরের ঠিক মণ্ডলটা মানে এতটুকু যে মণ্ডল সেটা হচ্ছে গুরুমণ্ডল, যেটা 2885 কিলোমিটার। তার ঠিক উপরেই হচ্ছে গিয়ে তোমার অশ্বমণ্ডল, যেই অশ্বমণ্ডল হচ্ছে 64 কিলোমিটার। জাস্ট এটুকু হচ্ছে 64 কিলোমিটার গভীরতা, এটা অশ্বমণ্ডল। এবং অশ্বমণ্ডলের উপরে যেটা হচ্ছে ভূত্বক, যেখানে আমি বসবাস করে দাঁড়ায় আছি, এটা হচ্ছে কি ভূত্বক। ঠিক আছে, এরপরে তো এতক্ষণ যেটা বললাম সেটা তুমি যদি নিজের থেকে রিডিং করো তাহলে তুমি বুঝতে পারবা, এবং এটা তেমন কঠিন কিছু নাই। এখন যেটা তোমাদের বুঝতে হবে এবং মনোযোগ দিয়ে শিখতে হবে যে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি, এবং এইটা নিয়েই সবার সমস্যা থাকে। তো মনোযোগ দিয়ে শোনো। দেখো, বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কতগুলো কাল্পনিক রেখা, মানে এখন যেটা করবো তোমরা সেটা হচ্ছে সব হচ্ছে কাল্পনিক রেখা, মানে কল্পনা করা হয়েছে। পৃথিবীর উপর দিয়ে এই দাগগুলো টানা হয়েছে, কল্পনা করা হয়েছে। দেখো, যে উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়, এগুলোকে যথাক্রমে অক্ষরেখা বা দাঘিমা রেখা বলে। দেখো, যেটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিমে সেটা হবে তোমার অক্ষরেখা, এবং যেটা উত্তর দক্ষিণে সেটা হবে তোমার দাঘিমা রেখা। সামনে আরো ক্লিয়ার হবে। দেখো, কোন স্থানের অবস্থান অক্ষরেখা ও দাঘিমা রেখার সাহায্যে জানা যায়, এবং দাঘিমার অবস্থান থেকে কোন স্থানের সময় জানা যায়। তো তোমরা এই লাইনটা ভালো মতো বুঝো যে অক্ষরেখা এবং দাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের অবস্থান মানে কোঅর্ডিনেট জানা যায়, কিন্তু একমাত্র দাঘিমা রেখার সাহায্যেই কোন স্থানের সময় জানা সম্ভব। তো তোমরা একমাত্র দাঘিমা রেখার মাধ্যমেই কোন স্থানের সময় নির্ণয় করতে পারবা, অক্ষরেখার মাধ্যমে না। তো যখনই তোমাকে সময় নির্ণয় করতে বলবো সৃজনশীল, তুমি দাঘিমা রেখার মাধ্যমে করবে, অক্ষরেখার মাধ্যমে না। এখন অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণ অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দাঘিমা রেখার ব্যবহার করা হয়। এর মধ্যরেখা কি সামনে বুঝাচ্ছি। দেখো, ভূপৃষ্ঠকে সমতল মনে হলেও পৃথিবী প্রকৃতপক্ষে অভিগত হলো, তাই পৃথিবী গোলাকার বলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ করা সুবিধাজনক। তো কোন স্থানের অবস্থান সেটা হচ্ছে কৌণিক দূরত্বে হিসাব করা সুবিধাজনক, যেহেতু এটা গোল এবং গোলক, একটা পৃথিবী অভিগত গোলক, এর জন্য। আর হচ্ছে অবস্থান নির্ণয় দাঘিমার মাধ্যমে। এখন দেখো, অক্ষরেখা, নিরক্ষরেখা, দাঘিমা রেখা, মূল মধ্যরেখা, এগুলো বুঝি। এখন অক্ষরেখা, অক্ষ প্রথমে বুঝবো। অক্ষ কি? পৃথিবীর কেন্দ্র দিয়ে, একদম কেন্দ্র দিয়ে, পৃথিবীর একদম কোর দিয়ে, কেন্দ্র দিয়ে হচ্ছে গিয়া উত্তর দক্ষিণে কাল্পনিক রেখাকে অক্ষ বলে। মানে যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের কেন্দ্র, এবং এই কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ দিয়ে একদম মাঝ বরাবর যে রেখাটা গেছে সেটা অক্ষ। এখন দেখো, তারপরে হচ্ছে গিয়া
এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বলে। দেখো উত্তর প্রান্তের এটাকে মানে উত্তর মেরু মানে উত্তর দিকে, ওটাকে আমরা উত্তর মেরু, এটাকে দক্ষিণ মেরু বলি। এটা বোঝানোর কিছু নেই, বুঝো। এখন পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে যে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে তাকে অক্ষরেখা বলে। এখন এটা দেখো যে পৃথিবীর পশ্চিম, এটা পশ্চিম, এটা হচ্ছে তোমার পূর্ব, না? এই পশ্চিম পূর্বে যেই রেখাটা কল্পনা করা হয় সেটা হচ্ছে গিয়ে অক্ষর রেখা। তার মানে কি বুঝলা? উত্তর এবং দক্ষিণে কেন্দ্র বরাবর যেই রেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার অক্ষ, এবং পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলো কল্পনা করা হয়েছে সেটা অক্ষরেখা। এবং দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। অর্থাৎ পৃথিবীর একদম কেন্দ্র, এই কেন্দ্রটা দিয়েই কিন্তু পূর্ব পশ্চিমে এবং দুই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে একদম সমান দূরত্বে একদম মাঝ বরাবর যে রেখাটা গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এখন দেখো পৃথিবী গোলাকার আকৃতির জন্য এই রেখা বৃত্তাকার, তাই এই রেখাকে নিরক্ষ বৃত্ত বলা হয়। মানে নিরক্ষ রেখা বা বিষুব রেখা বা নিরক্ষ বৃত্ত রেখা, এই তিনটা নামেই চেনা হয়। এখন নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে, একদম সমান দুই ভাগে ভাগ করেছে, এবং তার উত্তর প্রান্তকে উত্তর গোলার্ধ বলে এবং তার দক্ষিণ প্রান্তকে দক্ষিণ গোলার্ধ বলে, বুঝছো? নিরক্ষরেখা উত্তরের অর্ধেককে উত্তর গোলার্ধ, দক্ষিণ অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার সাহায্যে উত্তর দক্ষিণে কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। ওকে। এবং আচ্ছা, নিরক্ষরেখা থেকে যে এইখানে এই অবস্থানটা, এই নিরক্ষরেখা থেকে কত ডিগ্রি, সেটাই হচ্ছে গিয়ে কৌণিক দূরত্ব, বুঝছো? মনে করো দক্ষিণে আমি এই জায়গাটা নির্ণয় করবো, তার মানে হচ্ছে তোমার এইখান থেকে মানে নিরক্ষরেখা থেকে এটা কত ডিগ্রিতে আসলো, এটা মনে করো আসলো হচ্ছে তোমার সাড়ে 20 ডিগ্রি। তার মানে এখানকার অবস্থান হচ্ছে সাড়ে 20 ডিগ্রি, মানে 20.5 ডিগ্রি অক্ষাংশ। এটাই হচ্ছে তোমার হচ্ছে কৌণিক দূরত্ব নির্ণয়। এখন পৃথিবীর বৃত্তের মোট পরিধি হলো 360 ডিগ্রি। এই পরিধির কোণকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করা হয়। এবং হচ্ছে কি নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। মানে এই যে নিরক্ষরেখা, ধরো তোমার এই যে বৃত্ত, এটা তো এই যে কেন্দ্র দিয়ে হচ্ছে এই যে নিরক্ষরেখাটা গেল, এবং নিরক্ষরেখা থেকে এই যে অক্ষ, দেখো এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না, কারণ একটা সরলরেখার উপর একটা লম্ব, সেখানে কি 90 ডিগ্রি উৎপন্ন করে। এর জন্য এই জায়গাটা মানে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরু মানে উত্তর মেরু দক্ষিণ মেরু হচ্ছে 90 ডিগ্রি। এর জন্য বলা হচ্ছে যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি, এবং অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং পরস্পর সমান্তরাল। এই কারণে প্রত্যেকটি অক্ষরেখাকে সমাক্ষরেখাও বলা হয়। মানে তোমাকে বলা হচ্ছে যে অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং পরস্পর সমান্তরাল। অর্থাৎ যেটা দেখাইলাম যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই রেখা মানে অক্ষরেখাগুলো, সেগুলো কিন্তু একে অপরের থেকে সমান দূরত্বে মানে সমান্তরাল তারা, কিন্তু দাঘিমা রেখা সমান্তরাল না। এখন দেখো সেটা হচ্ছে পৃথিবী সমক্ষরেখা এবং পৃথিবীর কেন্দ্র একটি পূর্ণবৃত্ত এবং বিখ্যাত অক্ষরেখা সেটা 23.5 ডিগ্রি। দেখো যে বিখ্যাত অক্ষরেখা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখান থেকে তোমরা দেখো যে বিখ্যাত যে অক্ষরেখা যেটা হচ্ছে 23.5 ডিগ্রি, এই যে এই রেখাটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি, এবং 66.5 ডিগ্রি এই যে রেখাটা সেটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্ত বা সুমেরু। এরপরে তার দক্ষিণে গেলে একদম নিচেরটা সেটা হচ্ছে 66.5 ডিগ্রি কুমেরু, এবং দক্ষিণের এইটা হচ্ছে 66.5 ডিগ্রি মকর ক্রান্তি। তো এই যে 66.5 ডিগ্রি উত্তর সুমেরু, 23.5 ডিগ্রি উত্তর কর্কট, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে গিয়ে তোমার মকর, এবং 66.5 ডিগ্রি হচ্ছে কুমেরু বৃত্ত। এটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, এমসিকিউ তে আসবে এবং এমসিকিউ তে আসে অনেকবার। ওকে, তো এইগুলো হচ্ছে বিখ্যাত অক্ষরেখা। এরপর যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমার বিখ্যাত অক্ষরেখাগুলো তো বুঝলা। এরপর হচ্ছে তোমার নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্ব ওই স্থানকে অক্ষাংশ বলা হয়। মানে হচ্ছে কি নিরক্ষরেখা থেকে কোন স্থানের যে অবস্থান নির্ণয় করা হলো, মানে 23.5 ডিগ্রি দ্রাঘিমা 23.5 ডিগ্রি অক্ষাংশ নির্ণয় করা হলো, তাহলে ওটাকে আসলে বলা হবে যে 23.5 ডিগ্রি অক্ষাংশ।
ঠিক আছে, বা যদি যেটা বললাম যে বৃত্ত নিরক্ষরেখা থেকে এইখানকার অবস্থান নির্ণয় করতে হলে এই যে এখানে মনে করো হইলো 23.5 ডিগ্রি, তো বলা হবে যে 23.5 ডিগ্রি অক্ষাংশ। এটাই হবে আর কি অবস্থান, যদি বলতে হয় যে এটার অবস্থান কি, তারা হবে 23.5 ডিগ্রি অক্ষাংশ, মানে অক্ষাংশটা একক। এখন দেখো 0 থেকে 30 পর্যন্ত অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ, এবং 30 থেকে 60 পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 পর্যন্তকে উচ্চ অক্ষাংশ, মানে নিম্ন মধ্য উচ্চ। শেষ, এটা আসলে অত ইম্পর্টেন্ট না। এরপর আসো দাগ্রিমা রেখাটা। দাগ্রিমা রেখাটা ইম্পর্টেন্ট। নিরক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে দাগ্রিমা রেখা বলে। অর্থাৎ এই যে বৃত্তের হচ্ছে গিয়ে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, যতগুলা লাইন দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সব দাগ্রিমা রেখা। ঠিক আছে, এই যে দেখো এই যে লাইনগুলো যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই লাইনগুলাই হচ্ছে তোমার দাগ্রিমা রেখা। আর এই বরাবর যে লাইনগুলো আছে সেটা হচ্ছে অক্ষরেখা, বুঝছো? তাহলে তোমার হচ্ছে দাগ্রিমা রেখা কাকে বলে? নিরক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দাগ্রিমা রেখা বলে। ওকে, এখন সঙ্গের মতো হয়ে যাবে। দাগ্রিমা রেখা কোনটা? দাগ্রিমা রেখা হচ্ছে তোমার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার দাগ্রিমা রেখা। দাগ্রিমা রেখা কাকে বলে? যে নিরক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দাগ্রিমা রেখা বলে। শেষ। এখন দাগ্রিমা রেখাকে মধ্য রেখাও বলা হয়। এখন দাগ্রিমা রেখাগুলো অর্ধবৃত্ত ও সমান্তরাল নয়, দাগ্রিমা রেখাগুলো সমান্তরাল নয়। প্রত্যেকটি দাগ্রিমা রেখার দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা দাগ্রিমা রেখার দৈর্ঘ্য সমান, সমান্তরাল নয় কিন্তু তাদের দৈর্ঘ্য সমান। এখন সর্বোচ্চ দাগ্রিমা 180 ডিগ্রি দাগ্রিমা। একটা জিনিস বুঝো, কেউ যদি বলে পূর্ব 180 ডিগ্রি দাগ্রিমা এবং পশ্চিম 180 ডিগ্রি দাগ্রিমা, দুটাই কিন্তু সেম, মানে একই দাগ্রিমা। ওকে, মধ্যরেখাগুলো যে কোনো একটি নির্দিষ্ট মধ্যরেখা ধরে এই রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয় এবং দাগ্রিমার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা হয়। এটা একদম ভালো মতো বুঝে, দাগ্রিমার সাহায্যে সময় নির্ণয় করা হয়। ওকে, এরপরে দেখুন মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখাই এটা একদম ভালো মতো বুঝো। দেখো, যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। মানে যুক্তরাজ্য মানে হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে একটা দাগ্রিমা রেখা গেছে। ঠিক আছে, সেটা উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা, মানে ওই যে দাগ্রিমা রেখা। মধ্যরেখাকে কি এখানে বললাম না যে দাগ্রিমা রেখাকে মধ্যরেখাও বলা হয়, তো সেটাই বলা হচ্ছে যে যেই মধ্যরেখা মানে দাগ্রিমা রেখা অতিক্রম করেছে তাকে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। মানে মূল মধ্যরেখা মানে একদম ওটা মেইন দাগ্রিমা রেখা বলে। মূল মধ্যরেখা বলতে বোঝাচ্ছে মেইন দাগ্রিমা রেখাটা। ঠিক আছে, এই রেখার মান 0 ডিগ্রি ধরা হয়েছে, মানে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত দাগ্রিমা আছে। কারণ পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 180 হয়। 180 180 360। তো এখন তো শূন্য এখন যদি তোমাকে যদি সময় নির্ণয় করতে হয় তাহলে একটা একক লাগবে। তুমি যেমন হচ্ছে অঙ্ক করতে গেলে যে 10 কেজিতে এত টাকা, তো 1 টাকা কত এবং 1000 টাকা কত, এই যে 1 টাকায় বের করো না, তো ওটার জন্যই যে হিসাব করার জন্যই 0 ডিগ্রি এখানে নেওয়া হয়েছে, যে 0 ডিগ্রির মাধ্যমে নির্ণয় করা হবে। যেমন অঙ্কে 1 টাকা কত, তারপরে 1000 টাকা কত আসে, সেটি ঠিক এরকমই যে 0 ডিগ্রিতে কত, তারপরে 180 ডিগ্রিতে কত। এইভাবে এর জন্য হচ্ছে কি মূল মধ্যরেখা মানে 0 ডিগ্রি দাগ্রিমা ধরে নেওয়া হচ্ছে, যেটা কিনা লন্ডন শহরের উপর দিয়ে গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে গেছে। এখন হচ্ছে মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপরাপর দাগ্রিমা রেখাগুলো অঙ্কন করা যায়। গ্রিনউইচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্ব, এত কিছু বোঝা লাগবে না, সেটা 45 ডিগ্রি পূর্ব দাগ্রিমা বলতে কৌণিক দাগ্রিমা 360 ডিগ্রি মধ্যরেখা 360 ডিগ্রি অন্তর ভাগ করে 360 ডিগ্রি। এই যে এই লাইনটা দেখো, যে মূল মধ্যরেখা 360 ডিগ্রি
কে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 2 ভাগে ভাগ করে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করা হয়েছে, এবং পৃথিবী গোলাকার বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। ওকে, এবং পৃথিবী গোলাকার বলে একই মূলত মধ্যরেখা পরে। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকেও মিনিট সেকেন্ডে ভাগ করা হয়েছে। এখন প্রতি সেকেন্ড দ্রাঘিমা ডিগ্রি 7/1 সমান। আর এত কিছু বোঝা লাগবে না, শেষ। দেখো মূল মধ্যরেখা কি? লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যেই মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে, এবং এই মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা, মানে 0 ডিগ্রি, এবং হচ্ছে গিয়ে পৃথিবীর পরিধি 360 ডিগ্রি এবং 1 ডিগ্রি অন্তর অন্তর 2 ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব 180 ডিগ্রি দ্রাঘিমা, পশ্চিম 180 ডিগ্রি দ্রাঘিমা। বাস। এখন দেখো সময়, স্থানীয় সময়ের পার্থক্য। স্থানীয় সময়ের পার্থক্য এটা তোমরা এখান থেকে না বুঝে এখান থেকে বুঝাই। যখন বলতেছে স্থানীয় সময়ের পার্থক্য, এখন ওয়ার্ড নোট আসছে, এখন ভালো মতো বুঝবা। দেখো যখন বলতেছে স্থানীয় সময়ের পার্থক্য, তখন তোমাকে একটা জায়গার সময় এবং দ্রাঘিমা বলা থাকবে। যেমন তোমাকে যদি বলা থাকতে পারে যে এখানে হচ্ছে তোমার সাউথ কোরিয়া না, দেখো এই যে বলা থাকতে পারে যে তোমার এই সাউথ কোরিয়া 128 ডিগ্রি দ্রাঘিমা, তাদের ওখানে এখন সকাল 7টা বাজে। এবং আমাদের বাংলাদেশ হচ্ছে তোমার 90 ডিগ্রি দ্রাঘিমা, এখন এখানে কয়টা বাজে? তার মানে স্থানীয় সময় নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে স্থানীয় সময় যখন নির্ণয় করতে বলা হবে, তখন তোমার দুটা দেশের ব্যাপারে বলা থাকবে এবং দুটা জায়গার ব্যাপারে বলা থাকবে। একটা জায়গায় দ্রাঘিমা দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, আর একটা জায়গায় দ্রাঘিমা দেওয়া থাকবে কিন্তু সময় দেওয়া থাকবে না। তোমাকে সময় নির্ণয় করতে হবে, মানে স্থানীয় সময় নির্ণয় করা মানে তো সময় নির্ণয় করা না। তো তখন কি হবে, যখন এই যে দুইটা দ্রাঘিমা দেওয়া থাকবে এবং দুইটাই 190 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, পূর্ব ডিগ্রি 128 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, যখনই দেখবো যে তোমার দুইটাই পূর্ব, তখনই তুমি কি করবা, তাদের দুজনের অন্তর করবা, মানে তাদের দুটোর বিয়োগ করবা। 128 থেকে 90 বিয়োগ করবা, এবং যে 90 বিয়োগ করলে সম্ভবত তোমার হচ্ছে 38 ডিগ্রি দ্রাঘিমা, তোমার হচ্ছে 2 ঘন্টা 32 মিনিট সময় পার্থক্য হওয়ার কথা। হ্যাঁ, তো 2 ঘন্টা 32 মিনিট পার্থক্য হবে। এবং তারপর তুমি দেখবা যে কারটা চাইছে, তোমার চাইছে কি বাংলাদেশের সময়, এখানে সকাল 7টা বাজে এবং এখানে বাংলাদেশের সময় চাইছে। এবং বাংলাদেশ তখন, এখন দেখো যে বাংলাদেশ কোরিয়ার সাপেক্ষে পশ্চিমে না, এদিক তো পশ্চিম দিক, তো কোরিয়ার সাপেক্ষে পশ্চিম দিক, তাই সময় কম হবে। এবং ওইখানে 7টা থেকে সময় কম, মানে 7টা থেকে 2 ঘন্টা পিছনে যাবে, 7 6, তার মানে তখন হচ্ছে তোমার ওখানে 6টা 32 মিনিট, 6টা, তার মানে ওখানে 7টা বাজে, বাংলাদেশে 6টা বাজে, ঠিক আছে, 2 ঘন্টা পিছনে। তো এটা হচ্ছে স্থানীয় সময় নির্ণয়। আর যখন বলা থাকবে যে এই যে তোমার লন্ডন, এই লন্ডনের উপর দিয়ে যে দ্রাঘিমাটা গেছে, সেখানকার স্থানীয় সময় বলা থাকবে। এই যে দেখো, এই যে লন্ডনের উপর দিয়ে যেটা গেছে, এখানে যে 0 ডিগ্রি দ্রাঘিমা বলা, তো 0 ডিগ্রি দ্রাঘিমার পরে +1 +2 +3, মানে +1 +2 +3 +4, তারপরে এই যে আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ +6 এ আসে, তার মানে হচ্ছে গ্রিনিচ, মানে 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে 6 ঘন্টা সামনে বাংলাদেশ। এরপরে হচ্ছে তোমার কোরিয়া হচ্ছে তোমার 9 ঘন্টা সামনে। তার মানে তখন এখন দেখো তোমার গ্রিনিচের মান গ্রিনিচের বলা আছে যে গ্রিনিচে তখন সকাল 7টা বাজে, তার মানে এখন তোমার বাংলাদেশে কয়টা বাজে? এখন বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে তুমি এখন হচ্ছে গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পার্থক্য, তার মানে 90 ডিগ্রি কতক্ষণ হয়? 90 ডিগ্রিতে হচ্ছে তোমার 6 ঘন্টা হয়। তার মানে কি, তুমি গ্রিনিচের সাথে 6 ঘন্টা, যেহেতু পূর্ব দিকে বাংলাদেশ লন্ডনের পূর্বে, তাই হলো যোগ করবা। তার মানে এখানে যদি তোমার সকাল 6টা বাজে এবং 6 ঘন্টা, যেহেতু 90 ডিগ্রিতে যেহেতু 6 ঘন্টা আসে, তার মানে তুমি 6টার সাথে আরো 6টা যোগ করলে বাংলাদেশে তখন দুপুর 12টা বাজে এবং লন্ডনে তখন সকাল 6টা বাজে। তো এটা হচ্ছে গ্রিনিচের মাধ্যমে যখন নির্ণয় করা হচ্ছে, তখন গ্রিনিচের সময় সাপেক্ষে ওইটার দ্রাঘিমা কত ডিগ্রি কতক্ষণ হয়, সেটা যদি পূর্ব থাকে তাহলে যোগ, পশ্চিমে থাকে তাহলে বিয়োগ। বুঝছো? এখন এগুলো রিডিং করার মাধ্যমে আরেকবার বুঝি। পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষ এবং মেরুর চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে। এইটা একদম মাস্ট মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে পৃথিবী কোন দিকে? পশ্চিম থেকে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। এটা একদম ভালো মতো বুঝে রাখো এবং মুখস্থ করে রাখো, ভালো মতো মনে রাখতে হবে যে পৃথিবী কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে।
এখন দেখো, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান বিভিন্ন সময় সূর্যের সামনে উপস্থিত হয়। যে সময় কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, মানে আমাদের বাংলাদেশের উপর দিয়ে তো 90 ডিগ্রি দ্রাঘিমা গেছে, তো এই 90 ডিগ্রি দ্রাঘিমা যখন সূর্যের একদম বরাবর আসে, তখন সে জায়গায় দুপুর 12টা বা মধ্যাহ্ন হয়। দেখো, সামনে যখন অর্থাৎ আসে, মানে ওই স্থানের ঠিক মাথার উপর দেখা যায়, সূর্যকে ঠিক মাথার উপর দেখা যায়, তখন ওই স্থানে মধ্যাহ্ন হয় বা ঘড়িতে বেলা 12টা বাজে, এবং এই মধ্যাহ্ন মাধ্যমে দিনের অন্যান্য সময় নির্ণয় করা হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা একদম সূত্র, এই অধ্যায়ের যে সূত্র সেটার মতো একদম সূত্র, সেটা হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা একদম ঠুটস্থ করে ফেলো, কারণ এটা সূত্র। এবং 1 মিনিট দ্রাঘিমার সময়ের 1 ডিগ্রির 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানের সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। একদম মনে রাখতে হবে, 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট, আর 1 মিনিটে সময়ের পার্থক্য 4 সেকেন্ড। ওকে, এখন কোন স্থানে যেরকম দেখো, যেটা বলতেছিলাম, কোন স্থানে অঞ্চল যখন বেলা 12টা, তখন সেখান থেকে 5 ডিগ্রি পূর্বে গেলে 5 ডিগ্রি পূর্বে গেলে স্থানীয় সময় হবে 12টার সাথে 5 ডিগ্রি। তার মানে 5 ডিগ্রিতে, তার মানে কি, এখন দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট, তার মানে 5 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 5 20 মিনিট, এবং যোগ, যে দেখছো যোগ হয়েছে। এখন বলো এখানে যোগ কেন হয়েছে? দেখবা, যখন পূর্বে অবস্থিত বলা হচ্ছে তখনই যোগ। এখানেই বলা আছে যে তোমার পূর্বে অবস্থিত হলে যোগ, এবং যখন দেখা যাচ্ছে যে পশ্চিমে অবস্থিত, এই যে দেখো পশ্চিমে অবস্থিত বলা হচ্ছে, তখন এই যে দেখো বিয়োগ। সো এটাও একদম সূত্রের মতো মনে রাখো, পূর্ব মানে যোগ করতে হবে, পশ্চিম মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যখনই তুমি নির্ণয় করে দেখবা যে ওর সাপেক্ষে ও পশ্চিমে, তার মানে বিয়োগ করে দিবা, ওর সাপেক্ষে ও পূর্বে, যোগ করে দিবা। ওকে, পূর্বে যখনই আসতেছে ফলাফল তখনই যোগ, ফলাফল যখন পশ্চিম আসতেছে তখন বিয়োগ। এক্স্যাক্টলি এটাই, সেটাই বলছে যে তোমার 5 ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানের সময় হচ্ছে 12টা 20 মিনিট হবে, এবং যে 5 ডিগ্রি পশ্চিম হলে বিয়োগ করে 11টা 40 মিনিট হবে। ওকে, এরপর হচ্ছে তোমার হচ্ছে গ্রিনিচের মাধ্যমে, এটা তো যেটা হচ্ছে বলছিলাম যে কোরিয়ার বাংলাদেশ দেওয়া থাকলে স্থানীয় সময় এভাবে নির্ণয় করতে হবে, আর গ্রিনিচের সময় দেওয়া থাকলে যেভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে গ্রিনিচের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয়। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি দ্রাঘিমা, এর সঠিক সময় ক্রোনোমিটার ঘড়ি থেকে জানা যায়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে যে কোনো স্থানে দ্রাঘিমা বের করতে হলে উক্ত স্থানে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে ওই স্থানে দুপুর 12টা ধরা হয়, এবং নির্দিষ্ট সময় গ্রিনিচের উক্ত সময়ের পার্থক্য থেকে ওই স্থানে দ্রাঘিমা নির্ণয় করা হয়। এই যে দেখো, নির্দিষ্ট সময়ে গ্রিনিচের সময় ও উক্ত সময়ের পার্থক্য থেকে ওই স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়, এবং কোন স্থানের গ্রিনিচের পূর্বে হলে তার স্থানের সময় গ্রিনিচের সময় থেকে বেশি, মানে যোগ, এবং কোন স্থানের পশ্চিমে হলে তার গ্রিনিচের সময় থেকে কম, মানে বিয়োগ হবে। এখন দেখো, গ্রিনিচের মাধ্যমে যদি গ্রিনিচের সময় দেওয়া আছে, ওইখানকার সময় দেওয়া আছে, তাহলে ওখানকার সময় কোন একটা জায়গার সময়, যদি ধরো তোমার গ্রিনিচের সময় এবং বাংলাদেশের সময় দেওয়া আছে, এখন গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, এটা একদম কনস্ট্যান্ট, তুমিও জানো আমরা সবাই জানি। এখন হচ্ছে তখন বলা আছে গ্রিনিচের সময় বাংলাদেশের সময়, এখন গ্রিনিচের সময় এবং বাংলাদেশের সময় পার্থক্য করবা, এবং ওই পার্থক্য দিয়ে তুমি হচ্ছে কি, এই যে 1 ডিগ্রিতে 4 মিনিটের পার্থক্য, এটা দিয়ে হচ্ছে তুমি বের করবা কতক্ষণ হয় এবং কত ডিগ্রি হয়, এবং কত ডিগ্রি হচ্ছে তোমার দ্রাঘিমা। মানে গ্রিনিচের সময় এবং বাংলাদেশের সময় দেওয়া থাকলে বাংলাদেশের দ্রাঘিমা নির্ণয় করা যায়, দুইটা সময় দিয়ে দ্রাঘিমা নির্ণয় করা যায়, দুইটা দ্রাঘিমা দিয়ে সময় নির্ণয় করা যায়। ওকে, মাধ্যমে গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয় করা কি আমরা কি সেটা বুঝছো। তো এখন তোমাদের একটা সৃজনশীল করে, তাহলে দেখবে আরো ভালো মতো বুঝবে। আসো, চলো তোমাদের সৃজনশীল অপশনে যাই। দেখো না যে গ্রিনিচ থেকে, তাহলে তোমার বুঝলো তো গ্রিনিচ থেকে কিভাবে মান নির্ণয় করতে হবে, মানে সময়, স্থানীয় সময় কিভাবে নির্ণয় করতে হবে, আর হচ্ছে স্থানীয় সময় দেওয়া থাকলে। এখন একটা সিকিউ করলে তখন আরো ভালো মতো বুঝবো। দেখো সিকিউটা যে 65 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, 65 ডিগ্রি পশ্চিম এবং 51 ডিগ্রি পশ্চিম। তোমার পশ্চিমে দেখো একটা জিনিস খেয়াল করো, যেহেতু দুই ভাগই হচ্ছে তোমার পশ্চিম আর পশ্চিম দেওয়া আছে, যখন তুমি কোশ্চেনে দ্রাঘিমাতে দেখবা যে তোমার হচ্ছে পশ্চিম পশ্চিম দেওয়া আছে, তখন হচ্ছে তুমি এই দুটোর বিয়োগ করবা, আর যখন দেখবা যে পশ্চিম এবং পূর্ব মানে দুটো ভিন্ন দিক দেওয়া আছে, তখন তুমি যোগ করবা।
আর হলো এখানে এই সিকিউর তোমার কোশ্চেন কি হচ্ছে স্থানীয় সময় নির্ণয় করো। আর আমরা কি পড়ছি যে দাগরিমার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করতে হয়। দেখো তোমার হচ্ছে ক স্থানের সময় হচ্ছে দুপুর 12টা 65 ডিগ্রি পশ্চিম দেওয়া আছে, আর খ স্থানে 51 ডিগ্রি 45 মিনিট। কই গেল, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে 51 ডিগ্রি 45 মিনিট পশ্চিম এবং সময় জানা নেই, সময় নির্ণয় করতে বলা হয়েছে। দাগরিমার সাহায্যে আমরা সময়টা নির্ণয় করব। দেখো সেটা হচ্ছে তোমার, যেহেতু আমাদের বলছিলাম যে দুইটা পশ্চিম থাকলে তোমার স্থানীয় সময় নির্ণয় করার প্রথম কাজ যেটা হবে যে দেখা যায় দাগরিমাতে কি দেওয়া আছে, পশ্চিম পশ্চিম, তার মানে বিয়োগ করবো। এখন যদি এখানে দেখো এক্সট্রা একটু বলা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি 45 মিনিট, তো এটা আমরা একটু সাইডে রেখে প্রথমে ডিগ্রির কাজটা করে নেব। দেখো ডিগ্রির কাজটা করার জন্য এই দুটো যেহেতু পশ্চিম পশ্চিম, তাহলে বিয়োগ করতে হবে তোমার 65 বিয়োগ 51 এই ডিগ্রি ডিগ্রি, তাহলে তোমার হচ্ছে গিয়ে 14 ডিগ্রির পার্থক্য হওয়ার কথা। ঠিক আছে, তার মানে তোমার এখানে পশ্চিম এই দুটার পার্থক্য হচ্ছে 14 ডিগ্রি। তো এখন তোমরা একটা জিনিস দেখো যে আমরা যেটা পড়ছিলাম হচ্ছে গিয়ে তোমার 1 ডিগ্রি দাগরিমার পার্থক্যে তোমার 4 মিনিটের ব্যবধান। 1 ডিগ্রিতে যদি 4 মিনিটের ব্যবধান হয় তাহলে তোমার 14 ডিগ্রিতে কত মিনিট, 56 মিনিটের ব্যবধান হবে। তোমার হচ্ছে গিয়ে 1 মিনিটে এই দেখো তো, যেটা তোমাদের সূত্র ছিল 1 ডিগ্রি দাগরিমার পার্থক্যে সময় তাহলে এটা বড় হয়ে গেছে না। ও যাই হোক, 1 ডিগ্রিতে সময়ের ব্যবধান হচ্ছে তোমার 4 মিনিট, তাই তো। আর হচ্ছে তাহলে 14 ডিগ্রি দাগরিমার পার্থক্যে সময়ের ব্যবধান হচ্ছে কি তোমার 14 গুণ 4, সেটা হচ্ছে কি তোমার 56 মিনিট। কত? 56 মিনিট। তো তোমার যেহেতু 56 মিনিটের পার্থক্য হলো, এখন আমি যেটা ছিল আমাদের হচ্ছে কি আরো বাকি ছিল কত, 45 মিনিট। 45 তোমার হচ্ছে কি 45 মিনিট। তো আমরা ওখানে কি 51 ডিগ্রি 45 মিনিট ছিল, তো আমরা যে ডিগ্রি জাস্ট ডিগ্রির পার্থক্যে আমরা কত পাইছি, সেটা হচ্ছে কি 56 মিনিট। তো 56 মিনিট আর 45 মিনিট যোগ করো, তাহলে তোমার টোটাল কত মিনিট হইলো দেখো। 56 যোগ হচ্ছে তোমার 45, তোমার 101 মিনিট। তো এখন 101 মিনিটকে 60 দ্বারা ভাগ করো, মানে 1 ঘন্টা। তখন তোমার এখানে আসতেছে তোমার 1 ঘন্টার কত সামথিং। তাহলে 101 বিয়োগ 60 তোমার আর 41 মিনিট, তার মানে 1 ঘন্টা 41 মিনিট। তো তুমি দেখতে পাচ্ছ যে তোমার এখানে টোটাল যে 1 ঘন্টা 41 মিনিটের পার্থক্য হচ্ছে। একটু মুছে ফেলি, দেখো তোমার টোটাল হিসাব করে বেরোলো কত, তোমার হচ্ছে গিয়ে এই দুটার পার্থক্য, এই দুটা জায়গার যে পার্থক্য দাগরিমার পার্থক্য দ্বারা সময়ের পার্থক্য নির্ণয় করে যেটা পাওয়া গেল 1 ঘন্টা 41 মিনিটের পার্থক্য। তো তখন 1 ঘন্টা 41 মিনিটের পার্থক্যের জন্য এখন যেটা কাজ করতে হবে, তখন তুমি এই দুটার দাগরিমা দিয়ে হচ্ছে সময়ের ব্যবধান বের করে ফেলবা। তারপরে তোমার কাজ কি, তোমাকে বুঝতে হবে যে কে কার সাপেক্ষে পূর্বে আর কে কার সাপেক্ষে পশ্চিমে। এমন একটা জিনিস তুমি জাস্ট একটা গ্রাফ আঁকবা, এবং হচ্ছে তোমার 65 ডিগ্রি পশ্চিম। এখন চিন্তা করো 1 2 3 4 5 6 এরকম করে 65 পর্যন্ত গেছে, রাইট। এটা হচ্ছে পশ্চিম সাইড, পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, তো এইখানে তোমার 65 ডিগ্রি পশ্চিম, তার মানে 1 2 3 4 5 করে গেলে ধরলাম এইখানে হচ্ছে তোমার 65। এরপর এখান থেকে 1 2 3 4 করে আসলে তোমার 51 ডিগ্রি 45 মিনিট ধরলাম, 51 ডিগ্রি 45 মিনিট এইখানে। এখন তুমি এইখানে তুমি কম্পেয়ার করো যে
65 ডিগ্রি মানে ক স্থান, ক স্থান এই পশ্চিমে এবং খ স্থান এইখানে। তো এখন তুমি এইটুক জায়গার মধ্যে আসো, এখন এইটুক জায়গার মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো যে খ স্থানটা ক স্থানের সাপেক্ষে কোন দিকে, পূর্ব দিকে। দেখো ক স্থান এখানে, খ স্থান এখানে, তো আমাকে চাইছে খ স্থানের সময়, কার সাপেক্ষেই, ক স্থানের সাপেক্ষে। তো ক স্থানের সাপেক্ষে যেহেতু ও পূর্বে, তার মানে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটার সাথে আমাকে 1 ঘন্টা 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেল। আমাকে হচ্ছে গিয়ে 1 ঘন্টা সরি, তোমাকে হচ্ছে গিয়ে 1 ঘন্টা 41 মিনিট হচ্ছে তোমার যোগ করতে হবে। তাহলে তুমি এখন দেখো যে সেটা হচ্ছে গিয়ে, যেটা বলছিলাম তোমাদের পূর্ব হইলে যোগ করতে হবে, পূর্ব হইলে যোগ করতে হবে। তো সেটাই, যে যেহেতু এখন দুইটার সাথে 1 ঘন্টা যোগ করো, তার মানে হলো 3টা, আরো 41 মিনিট, তার মানে এখানে হচ্ছে তোমার 3টা বাজে 41 মিনিট। 3টা বাজে 41 মিনিট, তার মানে খ স্থানের সময় হবে 3টা বাজে 41 মিনিট, যেহেতু ও পূর্বে অবস্থিত ক স্থানের সাপেক্ষে। ওকে, তো এই সৃজনশীলটা আশা করি বুঝছো। এরপর তোমাদের হচ্ছে এইটা আরেকটা, সেটা হচ্ছে যে এখানেও সেম জিনিস, যে দুটেই পশ্চিমে পশ্চিমে, এবং এটা হচ্ছে খ স্থানে সময় নির্ণয় করো। তুমি তোমার খ স্থানে সময় নির্ণয় করো। সেম জিনিস তোমাকে হচ্ছে দাগরিমা দেখতে হবে, দাগরিমা হচ্ছে পশ্চিমে পশ্চিমে, তার মানে এই দুটোর অন্তর করো। তো 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং হচ্ছে 50 ডিগ্রি অন্তর করলে তোমার হচ্ছে 10 ডিগ্রির পার্থক্য হয়। তাহলে তুমি হচ্ছে গিয়ে তোমার 1 ডিগ্রিতে হচ্ছে গিয়ে তোমার 1 ডিগ্রি দাগরিমায়, 1 ডিগ্রি দাগরিমায় সময়ের পার্থক্য 4 মিনিট, এবং হচ্ছে তোমার, তার মানে হচ্ছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি দাগরিমার সময়ের পার্থক্য 10 গুণ 4, 10 গুণ 4 তোমার হচ্ছে কত হবে, 40 মিনিট। তাহলে তোমার হচ্ছে 40 মিনিটের 10 ডিগ্রি দাগরিমা তোমার সময়ের পার্থক্য 40 মিনিটের হইলো। তো এখন যেটা তোমাকে করতে হবে, এই সময় নির্ণয়ের পরে তোমাকে হচ্ছে গ্রাফ আঁকিয়ে বুঝতে হবে যে 60 ডিগ্রি পশ্চিম এইখানে, 50 ডিগ্রি এইখানে, এরপরে এইটুক নাও, এইটুকু চিন্তা করো যে আমাকে হচ্ছে 50 ডিগ্রি পশ্চিমটা নির্ণয় করতে হবে। এখন 60 ডিগ্রির সাপেক্ষে, 60 ডিগ্রির সাপেক্ষে 50 হচ্ছে গিয়ে পূর্ব দিকে অবস্থিত, তার মানে যোগ, তার মানে এখানে 1টা বাজে 40 মিনিট। শেষ অ্যান্সার, বুঝছো? সত্তর দাগরিমায় অবস্থিত তার বন্ধু সাহেব 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে 110 ডিগ্রি পূর্ব দাগরিমায় অবস্থিত। এই যে দেখো, এখানে বলা হচ্ছে যে শামীমের শহর থেকে সোহেলের শহরের সময়ের পার্থক্য নির্ণয় করো, স্থানীয় সময় নির্ণয় পার্থক্য। এখন দেখো, উদ্দীপক করে বুঝি যে শামীমের শহর থেকে সোহেলের শহরের সময়ের পার্থক্য। তো শামীমের শহর কি, শামীমের শহরটি 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ 170 ডিগ্রি পশ্চিম দাগরিমায় অবস্থিত। তার বন্ধু সোহেলের শহরটি 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 110 ডিগ্রি পূর্ব দাগরিমায় অবস্থিত। তোমার হচ্ছে কি পশ্চিম 160 ডিগ্রি পশ্চিম এবং 110 ডিগ্রি পূর্ব দাগরিমায় অবস্থিত। তো পূর্ব দাগরিমা, এখন দেখো পশ্চিম আছে, পূর্ব দাগরিমা আছে। এখন হলো কোশ্চেন অনুযায়ী কি করার কথা, আমাদের যোগ করার কথা, যোগ করতে হবে। ওকে, প্রথমে প্রথমে কি করতে হইতো তোমাদের, এই দুইটা যেহেতু যে এটা একটা আছে পশ্চিম দাগরিমা আর একটা আছে পূর্ব দাগরিমা, তো তোমাকে কি করতে হবে, পশ্চিম পূর্ব, তার মানে যোগ করতে হবে দাগরিমা দুইটা। কিন্তু যেটা বলছিলাম, যদি যদি পশ্চিম পশ্চিম থাকতো, পশ্চিম পশ্চিম, তাহলে তোমাকে হচ্ছে কি বিয়োগ করতে হইতো। আর যেহেতু বলছিলাম যে বিপরীত থাকলে, পশ্চিম পূর্ব, পূর্ব পশ্চিম যেটাই থাকো, তাহলে তোমার যোগ করতে হবে। তাহলে যোগ করলে দেখো কি হয়, 170 যোগ হচ্ছে গিয়ে 110, তোমার হচ্ছে গিয়ে তোমার হবে যে
70, 200, 280 হয়ে যায় না? তোমার হচ্ছে 280 ডিগ্রি তাকরিমা। এখন যেটা কাজ করতে হবে, 170 যোগ 110 তোমার হয়ে গেল 280। এখন হচ্ছে 280 ডিগ্রি তাকরিমা। হ্যাঁ, অবশ্য 280 ডিগ্রি তাকরিমা নাই, তোমার 100, কিন্তু 280 ডিগ্রি তাকরিমা, 1 ডিগ্রি তাকরিমা 4 মিনিটের পার্থক্য। 280 তে তোমার হচ্ছে গিয়ে কত ডিগ্রি পার্থক্য? 4 না, তোমার হচ্ছে 1120, 18 ঘন্টা। মানে এখানে হচ্ছে তোমার কি ভুল নাকি? তো কোথায় পর্যন্ত ছিলাম, যে তোমাদের হচ্ছে যেটা বলছিলাম যে পূর্ব পশ্চিম থাকলে তোমাদের হচ্ছে গিয়ে 170, এবং যেহেতু দুটো পশ্চিম পূর্ব মানে দুটো ভিন্ন দিক থাকলে তোমাদের হচ্ছে 170 যেটা দেওয়া আছে সেই দুটো যোগ করতে হবে। যোগ করলে 180 ডিগ্রি দাগিমায় পড়ে। ঠিক আছে, এখন 280 ডিগ্রি দাগিমায় পড়ে। এখন 280 ডিগ্রি দাগিমা তো আসলে নাই, কারণ 180 ডিগ্রি পর্যন্তই আছে। কোশ্চেনে যা অবস্থা তাই, আর বারে বারে পজ নিচ্ছি, গরম অনেক। যাই হোক, তারপর যেটা হচ্ছে তোমাদের কি 1 ডিগ্রি দাগিমায় তোমার হয়তো ফ্যানের জন্য হয়তো ভয়েস একটু ক্লিয়ার আসবে না, বাট এত গরম লাগছিল শেষমেশ ফ্যানটা চালাই নিলাম। আর দেখো, যেটা যা দেয়া আছে সেই অনুযায়ী বের করবো। এখন 280 ডিগ্রি তাহিরের মতো নাই, বাট কোশ্চেনে যেহেতু দিচ্ছে, কোশ্চেন যেরকম করছে সেরকমই, যে আমরা আমাদের নিয়ম অনুযায়ী করতে থাকবো। যেহেতু পশ্চিম ডিগ্রি দাগরিমা এবং পূর্ব ডিগ্রি দাগরিমা থাকলে যোগ করতে, যোগ করছে 280 ডিগ্রি আসছে, এবং সূত্র অনুযায়ী 1 ডিগ্রি দাগরিমা হচ্ছে গিয়ে দাগরিমা সময়ের পার্থক্য হয় তোমার হচ্ছে গিয়ে 4 মিনিট। 280 তে কত হবে? 280 তে হবে তোমার 280, 280 গুণ 4, 1120 বা 1122 এরকম হওয়ার কথা। তোমার হচ্ছে 280 গুণ 4 তোমার 1120। হ্যাঁ, তোমার 1120 মিনিট। এখন 1120 মিনিটকে করলে হচ্ছে 18 ঘন্টা, 18 ঘন্টা 40 মিনিট, 18 ঘন্টা 40 মিনিট হওয়ার কথা। ওই তোমার হচ্ছে ভাগ করলে 60, 18, তার মানে 18 গুণ কত, 18 হয়ে গেল 18 গুণ 60, 18 গুণ 60 করলে 1080, 1080 না, বিয়োগ করবো 1122 ছিল নাকি, কত ছিল? 1120, তাহলে 1120 মানে 40 মিনিট। হ্যাঁ, দ্যাটস মিন তোমার 18 ঘন্টা 40 মিনিট। তাহলে তোমাকে বলতে হবে যে শামীমের শহর থেকে সোহেলের শহরের সময়ের পার্থক্য 18 ঘন্টা, 18 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এটাই উত্তর। এরপরে যেটা, হ্যাঁ আরেকটা সেম, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম পূর্ব। যেহেতু পূর্ব পূর্ব পশ্চিম পশ্চিম নাই, তার মানে বিয়োগ হবে না। বলা আছে পশ্চিম পূর্ব, তার মানে যোগ করতে হবে। দ্যাটস ইট। এখন দেখো, তোমার হচ্ছে কত? 110 যোগ তোমার 15, তাহলে তোমার কত হয়? 125। 10, 20, 5, 25, 125, 125 ডিগ্রি দাগরিমা। তাহলে 125 ডিগ্রি দাগরিমা। এখন কোশ্চেন কি? তোমার হচ্ছে খ স্থানের স্থানীয় সময় নির্ণয় করো। আর আমাকে কি বলা হয়েছে? ক স্থান 15 ডিগ্রি পশ্চিম, ভোর 4টা বাজে, এবং খ 110 ডিগ্রি পূর্ব, সময় কত? এখন আমরা যেহেতু জানতাম পশ্চিম পূর্ব, আমরা যোগ করতে হবে। দাগরিমা আমরা যোগ করছি, 125 পেয়েছি। এখন 125, তার মানে 1 ডিগ্রি দাগরিমায় সময়ের ব্যবধান 4 মিনিট, 4 মিনিট, তার মানে 125, 100 কত? 125-এ তোমার হচ্ছে গিয়ে 125 124 লিখতেছি, 125 গুণ 4 মিনিট, তাহলে সম্ভবত 500 হওয়ার কথা। দেখো, তোমার 125 গুণ 4, 500 হওয়ার কথা, 500, তোমার হচ্ছে 500 মিনিট।
500 মিনিট। এখন 500 মিনিটকে তোমাকে ঘন্টায় নিতে হবে, তাহলে 500কে তুমি 60 দ্বারা ভাগ করো, আসলো কত? 8। তার মানে 60কে তুমি 8 দিয়ে গুণ দাও, 480। আর 480 আর 20 মিনিট হইলে তোমার হচ্ছে গিয়া কত হয়? 500 হয়, 500 মিনিট হয়। তার মানে হলো 8 ঘন্টা 20 মিনিট। সরি, হ্যাঁ দেখো, তাহলে তোমার 8 ঘন্টা, 20 মিনিট। তাহলে তোমার 8 ঘন্টা 20 মিনিটের পার্থক্য পাওয়া গেল। তার মানে 110 ডিগ্রি পূর্ব এবং 15 ডিগ্রি পশ্চিমে তোমার পার্থক্য থাকে 8 ঘন্টা 20 মিনিটের। সময় নির্ণয়ের পার্থক্য, কত ডিগ্রি সময়ের পার্থক্য সেটা নির্ণয় করা শেষ। দেন তোমার কাজকে যেটা বলছিলাম, গ্রাফ আঁকো। গ্রাফ আঁকে হচ্ছে কি পশ্চিম, তার মানে যে 1 2 3 4 5 করে এখানে মনে করো 15 ডিগ্রি পশ্চিম, 15 ডিগ্রি পশ্চিম। আর এটা হলো এই পূর্ব দিকে, এদিকে, তার মানে 1 2 3 4 5 6 করতে করতে এইখানে 110 ডিগ্রি পূর্ব, তাই তো? এখন দেখো যে তোমাকে বলা হয়েছে এইটার সাপেক্ষে এইটা, একদম গ্রাফে একদম স্পষ্ট যে পশ্চিমের সাপেক্ষে এটা অনেক পূর্বে। আমার ওর স্থানের সময় জানা লাগবে, ওর থেকে ও অনেক পূর্বে, তার মানে কি যোগ হবে, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে স্পষ্ট পূর্বে। পূর্বে হলেই যোগ করতে হবে। তখন আমাকে এই ভোর 4টার সাথে 8 ঘন্টা যোগ করতে হবে। মুছে দিই, দেখো তাহলে এখন দেখো 8টা বাজে, 8 ঘন্টার পার্থক্য। এখন 8 ঘন্টা সামনে যাবে, যোগ করতে হবে, তার মানে 8 ঘন্টা সামনে যাবে। তো একটা তুমি তোমাদের সুবিধার্থে আমি একটা ঘড়ি আঁকলাম। 12 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইখানে দেখো তোমার হচ্ছে ভোর কয়টা? ভোর 4টা বাজতেছে। 4টা থেকে 8 ঘন্টা সামনে যেতে হবে। 1টা 2টা 3 4 5 6 7 8, ঠিক 8 ঘন্টা। এই যে 8 ঘন্টা 20 মিনিট, তার মানে কি 4 5 20 মিনিট। এই যে 8 ঘন্টা সামনে আসলে, ঠিক 8 ঘন্টা সামনে আসলে 12টা বেজে 20, 12টা বেজে 20 মিনিট, 20 না, তাহলে হচ্ছে সরি, তার মানে হচ্ছে 8 ঘন্টা 12টায় হয়। 4 থেকে 8 সামনে আসলাম, 1 2 3 4 5 6 7 8, আরো 20 মিনিট, তার মানে এদিকে যাবে 4 5 20, তার মানে 12টা বেজে 20 মিনিট। তার মানে এখানে তোমার 12টা 20 মিনিট। অ্যান্সার হলো তোমার 12টা বেজে 20 মিনিট। ওকে, উদ্দীপকের নির্দিষ্ট দাগনামা দ্বারা কোন বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে? তারিখ অক্ষাংশ একটি দেশে বাস করে ডিসেম্বরের 20 তারিখ 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে একটি দেশে যাওয়ার জন্য বিমানে উঠে কিছুক্ষণ নির্দিষ্ট দাগনামা ঘোষণা অনুযায়ী দাগনামার সময়। আচ্ছা, এটা সৃজনশীলের জন্য না। তারপরে হচ্ছে তোমার এই যে আরেকটা সৃজনশীল হচ্ছে, সেটা সেম। এটা এখানে কেন? আয়তন। তো যতগুলো সৃজনশীল ছিল করা দিলাম, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? সময় দেয়া থাকলে, দাগরিমা দেয়া থাকলে সময়কে কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, যতগুলো সৃজনশীল ছিল আশা করি তোমরা বুঝছো। এরপরে আসো তোমার পরের বিষয়, প্রতিবাদী স্থান। এই প্রতিবাদী স্থান হচ্ছে তোমার এমসিকিউতে আসবে। প্রতিবাদী স্থান হচ্ছে জাস্ট সিম্পল একটা জিনিস। তুমি পৃথিবীর একটা প্রান্তে, মানে একটা প্রান্ত মনে করো পৃথিবী, তুমি এখানে আসো, এখানে তুমি গর্ত করতে করতে একদম বরাবর গর্ত করে এখানে এসে বসছো। তার মানে কি এই স্থানটার প্রতিবাদী স্থান হলো এটা, মানে স্থানের প্রতিবাদী স্থান এটা। ইজি জিনিস, শেষ। এটাকে কি বলা হচ্ছে? ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদী স্থান বলে। দ্যাটস ইট। আর প্রতিবাদী স্থান নির্ণয়ের যে অঙ্ক, সেটা পারফেক্টলি বোঝার চেষ্টা করো। দেখো, এত কিছু জানা লাগবে না, যেটা জানতে হবে, একটি স্থানের অক্ষাংশ 70 ডিগ্রি উত্তর হলে তার প্রতিবাদী স্থান 70 ডিগ্রি দক্ষিণ হবে। একদম ভালো মতো বুঝো যে তোমার প্রতিবাদী স্থানে যখন অক্ষাংশ দেয়া থাকতেছে, যখন বলা থাকতেছে, একদম পারফেক্টলি দেখো, অক্ষাংশ, স্থানের অক্ষাংশ 70 ডিগ্রি,
অক্ষাংশ, তখনই 70° অক্ষাংশ উত্তর, সুন্দর মতো চোখ বন্ধ করে 70° অক্ষাংশ বাট দক্ষিণ করে দিবা, শেষ। ওকে, যখন অক্ষাংশ থাকবে মনে রাখবা, অনেকে আছে যে দাগরিমা দেয়া থাকে 180° দাগরিমা দেয়া আছে, 180° দাগরিমা বলে দেয় না। যখন অক্ষাংশ, এই যে অক্ষাংশ উল্লেখ থাকবে, যেখানে তোমরা সতর্ক থাকবে সেটা হচ্ছে অক্ষাংশ। প্রতিবাদী স্থানের সময় অক্ষাংশের দিকে নজর রাখবে, যে অক্ষাংশ বলা থাকলেই 70° উত্তর বলা আছে বা যত ডিগ্রি উত্তর বলা আছে তার তত ডিগ্রি দক্ষিণ হয়ে যাবে যখন অক্ষাংশ বলা থাকবে। ওকে, আর যখন দাগরিমা বলা থাকবে, যখন দেখো এই যে 180° থেকে এক স্থানের দাগরিমা বাদ দিলে এর প্রতিবাদী স্থানে দাগরিমা পাওয়া যায়। প্রতিবাদী স্থানের দাগরিমা যোগ করলে কই গেল, এই যে দেখো কোন স্থানে দাগরিমা এবং প্রতিবাদী স্থানের দাগরিমা যোগ করলে 180° হবে, সুতরাং 180° থেকে স্থানে দাগরিমা বাদ দিলে প্রতিবাদী স্থান পাওয়া যায়। অর্থাৎ দেখো কোন স্থানের দাগরিমা পূর্ব হলে তার প্রতিবাদী স্থানের দাগরিমা পশ্চিম হবে, এটা ঠিক, কিন্তু 40° পূর্ব দাগরিমা দেওয়া আছে। এখন অনেকে কি করবে, 40° পূর্ব দাগরিমা না, 40° পশ্চিম দাগরিমা দাগা দিবে। যখন দাগরিমা আছে তখন এটা ভুল। দাগরিমা যখন থাকবে, যখন যত ডিগ্রি দাগরিমা বলা থাকতেছে, যত ডিগ্রি দাগরিমা বলা থাকতেছে, তত ডিগ্রিকে 180 থেকে বিয়োগ করতে হবে, এবং 180° থেকে 40কে 180 থেকে বিয়োগ করলে 140 হয়, এবং 140° দাগরিমা পশ্চিম হবে। মানে প্রতিবাদী স্থানে তোমার দিক পরিবর্তন হবেই, উত্তর থাকলে দক্ষিণ, দক্ষিণ থাকলে উত্তর, পূর্ব থাকলে পশ্চিম, পশ্চিম থাকলে পূর্ব, এটা হবেই। কিন্তু যখন অক্ষাংশ দেয়া থাকতেছে তখন তোমার যত ডিগ্রি আছে তত ডিগ্রি এবং দক্ষিণ থেকে উত্তর হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু যখন হচ্ছে তোমার দাগরিমা দেয়া থাকতেছে তখন তোমাকে যত ডিগ্রি দাগরিমা দেয়া থাকতেছে তত ডিগ্রিকে 180 থেকে বিয়োগ করে যেটা বেরোচ্ছে সেটা তত দাগরিমা, এবং যত বলা হচ্ছে যে পশ্চিমে বা পূর্বে তার বিপরীতটা। ওকে, এটাই বোঝার বিষয় এখানে। এবার হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে ওই যেটা তোমাদের শুরুতেই বলছিলাম, যে 180° পূর্ব দাগরিমা এবং 180° পশ্চিম দাগরিমা সেম জিনিস বা সেম দাগরিমা। এই আন্তর্জাতিক তারিখ রেখাটাই আসলে মেইনলি ওই 180° পূর্ব পশ্চিম দাগরিমাটা। ওকে, এটা বুঝো যে তোমার যে গ্রিনউইচ থেকে, এই যে এই চিত্রটা দিয়ে বুঝাই, এই যে গ্রিনউইচ থেকে 0°, গ্রিনউইচ 0° থেকে একদম সামনে যেতে 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 এই যে এখানে এসে দেখবা তোমার এই যে আন্তর্জাতিক তারিখ রেখাটা, আর এখানে দেখো +12, মানে 12 ঘন্টার পার্থক্য। কারণ দেখো 1°তে 4 মিনিট, আর যেহেতু বললাম 180° পূর্ব, এটা নিয়ে আমরা যেহেতু বলছিলাম 180° পূর্ব দাগরিমা এবং 180° মোটা দিয়ে 180° হ্যাঁ, 180° তোমার পশ্চিম দাগরিমা এবং 180° পূর্ব দাগরিমা না। সো তার মানে কি, তোমার 1°তে 4 মিনিটের পার্থক্য হইলে 180°তে তোমার 12 ঘন্টার পার্থক্য হয়। ওকে, সো তার মানে কি, এখান থেকে যদি হিসাব করা হচ্ছে, যেহেতু এটা 0, তো 0 থেকে 180°তে এখানে 12 ঘন্টার পার্থক্য। দ্যাটস রিজন। এখন দেখো, তার মানে এইখান থেকে এখানে 12 ঘন্টার পার্থক্য, এবং কি পশ্চিমেও গেলেও তোমার 12 ঘন্টার পার্থক্য হয়। তাহলে যে আছে এইখানে তার জন্য কি, সে যে ভারতে আছে মানে যে জাপানে আছে তার জন্য 12 ঘন্টা, এখান থেকে এসে সে 12 ঘন্টা, তারপর আরো 12 ঘন্টা। তার মানে কি, তার যে জাপানে আছে তার জন্য আমেরিকাতে 24 ঘন্টা, পুরোটা ম্যাপ দিলে তো আর 24 ঘন্টার পার্থক্য হয়। ওকে, এই যে এর জন্যই দেখো এর জন্য তোমরা দেখতে পাবা যে আন্তর্জাতিক তারিখ রেখার বাম পাশে সোমবার সকাল 6টা, তার ডান পাশে রবিবার সকাল 6টা। দেখলা? তখন একটা জিনিস দেখো,
আমরা আরেকবার ঘড়ি আঁকাই, তখন আরেকবার আমার মতো বুঝবা। দেখো 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো কত? সোমবার সকাল 6টা, সকাল 6টা। যেহেতু একদিন পিছনে, রবিবার সকাল 6টা। এখন পিছনে কেন? দেখো জাপান যে দিক সেই দিক হচ্ছে পূর্ব। এখন জাপান থেকে এইদিকে গেলে মানে, জাপান থেকে এইদিকে গেলে মানে আমেরিকার দিকে গেলে পশ্চিম। আর পশ্চিম হলে কি বলছি, সময় কমবে, বিয়োগ বিয়োগ হবে, তাই তো? তো এর জন্য সেখানে 1 ঘন্টা, এই যে রবিবার হয়ে যায়। এখন দেখো এখান থেকে সকাল 6টা থেকে 12 ঘন্টা পিছনে গেলাম। সকাল 6টা বাজে, সকাল 6টা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সোমবার সকাল 6টা বাজতেছে। সকাল 6টা থেকে পিছনে যেতে 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 আমার হচ্ছে সোমবারই রাত 12টা। তারপরে সকাল থেকে যেতে যেতে সোমবারই রাত 12টা। তার এক পিছনে গেলে হয়ে যাচ্ছে কি রবিবার। তার এক পিছনে গেলে রবিবার হয়ে যাচ্ছে, এবং রবিবার 11টা হচ্ছে। তারপরে রবিবার 12 ঘন্টা গেলে রবিবার সন্ধ্যা 6টা হচ্ছে, তাই তো? তারপরে আবার আর একটু 12 ঘন্টা পিছনে যায়, তারপরে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার 12 ঘন্টা গেলাম। তো রবিবার সন্ধ্যা 6টা থেকে আবার যদি পিছনে যাই তাহলে রবিবার, তারপরে রবিবারের মধ্যাহ্ন মানে দুপুর 12টা, তারপরে আস্তে আস্তে রবিবার সকাল 6টা। টোটাল 24 ঘন্টার পার্থক্য হচ্ছে। ওকে, এটাই এটাই তোমাকে ওখানে বুঝাইছি যে আন্তর্জাতিক তারিখ রেখা, এটাই বুঝাইছি যে আন্তর্জাতিক তারিখ রেখা পার করলে 24 ঘন্টার পার্থক্য কেন হয়। কারণ এখান থেকেও এখানে 12 ঘন্টা, মানে গ্রিনিস্ট যেটা 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি থেকে ওই পর্যন্ত 12 ঘন্টা, পূর্ব দিকেও 12 ঘন্টা, এদিকেও 12 ঘন্টা, একটা 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার পার্থক্য থাকে। মানে ইজি হিসাব যে এখানে প্লাস 12 ঘন্টা আর ওদিকে মাইনাস মাইনাস করতে হবে, মাইনাস 12 ঘন্টা। পার্থক্য পার্থক্য কত হচ্ছে হিসাব করলে 24 ঘন্টা, 24 ঘন্টা পার্থক্য হচ্ছে। তো এর জন্যই যে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক তারিখ রেখার জাপানের দিকে মানে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে কোন জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা পার করে যদি জাপানের দিকে মানে পূর্ব দিকে আসে তাহলে তাকে একদিন যোগ করে হিসাব করতে হয়। আর যে পূর্ব দিক থেকে মানে অস্ট্রেলিয়া বা জাপান থেকে যে পশ্চিম আমেরিকার দিকে যাচ্ছে তাকে একদিন বিয়োগ করে হিসাব করতে হয়। এই যে যখন তারিখ রেখা ছিল না তখন হচ্ছে গিয়ে এই যখন যারা হচ্ছে গিয়ে এই জায়গা দিয়ে চলাচল করতো, যে জাহাজ বিমান, তারা কি দেখতো যে আমি তো এই দিক থেকে আইসে আবার এদিকে এসে দেখি যে ভাই একদিন কমে গেছে। মানে যে জাপানে থাকতো সে বলতেছে সোমবার সকাল 6টা, 12 তারিখ সকাল 10 তারিখ সোমবার সকাল 6টা সময় সে রওনা দিছে, এবং 9 তারিখ এখানে যায়, 9 তারিখ রবিবার সকাল 6টায় পৌঁছাইছে। কারণ সে তো বলে ওখানে তো 10টা বাজে, এখানে সব লোকজন বলে যে এখানে 9 তারিখ। মানে একদিন গ্যাপের যে একটা ঝামেলা ছিল সেটাই সেই ঝামেলার অবসান ঘটানোর জন্য এই আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। ওকে, এটার কাজ হলো এটাই। এরপর এইখান থেকে যেই কোশ্চেন গুলো তোমার আসবে এমসিকিউতে সেটা হচ্ছে কি এই যে এই লাইনটা, যে রেখাটি বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্ব অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে, 70 ডিগ্রি পশ্চিম ফিজি চ্যাম্পা দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। শেষ। এরপর আসো যেটা তোমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পৃথিবীর গতি। এই পৃথিবীর গতি দুই ধরনের, বার্ষিক গতি, আহ্নিক গতি। ভাই একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, যেখানে ছিলাম যে পৃথিবীর গতি, এই পৃথিবীর দুই ধরনের গতি, একটা বার্ষিক গতি আর একটা আহ্নিক গতি। তো এখন হচ্ছে কি এই আহ্নিক গতির জন্য কি কি হয় পৃথিবীতে এবং বার্ষিক গতির জন্য পৃথিবীতে কি কি হয় সেটা বুঝবো। এখানে সেটা নিয়ে আলোচনা করেছে। দেখো আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।
কিন্তু আমরা কখনো কি দেখেছি যে কেন এমনটা হয়? কখনো ভেবে দেখেছি যে কেন এমনটা হয়? কারণ কারণ পৃথিবী গতিশীল মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ওকে, এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্য চারদিকে পরিক্রমণ করছে। এটি পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এখন দেখো আহ্নিক গতির জন্য পৃথিবীতে কি কি হয়। আমরা নিচে 3.7 চিত্রের দিকে তাকাই, দিবারাত্রি সংঘটিত। আচ্ছা, এই চিত্রটার দিকে তাকাই, যেখানে দেখা যাচ্ছে যে সেখানে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি। মোমবাতি মোমবাতির কথা বলতে এইটার কথা বলতেছে। আচ্ছা যাই হোক, বুঝাই। জ্বলন্ত মোমবাতি একটি গোলক। লক্ষ্য করলে দেখবো যে গোলকের একদিকে আলোকিত এবং অন্যদিকে অন্ধকার। পৃথিবী আহ্নিক গতির ফলে ঠিক একইভাবে দিন ও রাত সংঘটিত হয়। মানে মূল কথা হচ্ছে পৃথিবীতে আহ্নিক গতির জন্য পৃথিবীতে দিন এবং রাত্রি সংঘটিত হয়। এখন সেটা কিভাবে সেটা বোঝানোর জন্য বলছে যে তোমার এই মোমবাতিটাকে সূর্য চিন্তা করো এবং এই পৃথিবীটাকে তুমি এই গোলকটায়, আসলে এই গোলক মানে এটা পৃথিবী এবং এইটা সূর্য। তো পৃথিবী যখন ঘুরে তখন তার অর্ধেক জায়গায় হচ্ছে সূর্যের আলো পড়ে এবং সেই জায়গায় দিন থাকে, এবং যে জায়গায় আলোটা পড়ে না, মানে যেটা পিছনে থাকতেছে সেই জায়গাটা রাত হয়। তার মানে আমাদের বাংলাদেশে যখন রাত হচ্ছে তখন পৃথিবীটার যে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে সূর্যের বিপরীতে, মানে এই দিকে হচ্ছে, এবং আমাদের এখানে যখন সকাল হচ্ছে বা দিন হচ্ছে তখন আমাদের বাংলাদেশ হচ্ছে এই সূর্যের সামনে থাকতেছে। এটাই গতির ফলে এইভাবে পৃথিবীর নিজ অক্ষে মেরু রেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এইভাবে আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টা বা একদিন সময় লাগে। একদম সঠিকভাবে বলতে গেলে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। এবং পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলে, ডিউরেশনাল মোশন বলে। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে সৌরদিনও বলে। মানে আমরা যে দিন রাত্রি বলি, এই দিনটাকে আবার পৃথিবী যে একবার রাত দিন সম্পূর্ণ করলো এটাকে আবার সৌরদিনও বলে। কারণ আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন আর রাত হয় এবং পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, এটা জানা কথা। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময় ভূপৃষ্ঠের সকল অংশে পড়ে না। যদি একটা থিওরি আছে না যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, যদি পৃথিবী ফ্ল্যাট হইতো তাহলে যখন আমাদের এখানেও সকাল, আমেরিকাতেও সকাল হইতো, জাপানেও সকাল, আমেরিকাতেও সকাল হইতো, মানে সব জায়গায় সেম টাইম থাকতো। কিন্তু পৃথিবী তো গোলক, এর জন্য সব জায়গায় সেম টাইমে আলো পড়ে না। এক জায়গায় রাত থাকে আর এক জায়গায় দিন থাকে, মানে আলো থাকে আর এক জায়গায় আলো থাকে না, অন্ধকার। এখন ভূপৃষ্ঠের সকল অংশে আলো পড়ে না। এখন আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সেই অংশে দিন এবং যে অংশে অন্ধকার সেই অংশে রাত। একইভাবে দিন রাত হয়ে থাকে। আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায় এবং পৃথিবীর একটি ঘূর্ণনকে 24 ঘন্টা ধরে সেটাকে মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে গণনা করা হয়। আহ্নিক গতির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। তার মানে আরেকটা কি পেলাম, আহ্নিক গতির জন্য তোমার প্রথমত দিন ও রাত্রি হচ্ছে, এরপরে হচ্ছে গিয়া তোমার আহ্নিক গতির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। তার মানে জোয়ার ভাটা আহ্নিক গতির জন্য হয় এবং আহ্নিক গতি সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব ফেলে। এবার এই পরীক্ষণটা তোমরা করে নিও, বুঝার এখানে পরীক্ষণে তোমরা নিজেরাই বুঝবে। কিন্তু এই পরীক্ষণ থেকে যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে এই অংশটা যেটা হচ্ছে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে এবং আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থাকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে পৌঁছায় সেখানে প্রভাত হয়, এবং সেই অংশের আলো থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র অন্ধকারে পৌঁছায় সেখানে সন্ধ্যা হয়। এবং প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে তাকে উষা এবং সন্ধ্যার কিছু পূর্বে সময় ক্ষীণ আলোকে সেটাকে গোধূলি বলে। ঠিক আছে, এখন ছায়াবৃত্ত প্রথমত হচ্ছে ছায়াবৃত্তটা কোনটা। এই যে তুমি এই চিত্রতে যদি একটু ভালো মতো দেখো, সেটা হচ্ছে এই চিত্রে তুমি যদি একটু ভালো মতো দেখো তাহলে তুমি মাঝখানে মাঝখানে একটা দাগ দেখতেছো, এই যে মাঝখানে যে দাগটা, এটা হচ্ছে ছায়াবৃত্ত দাগ, এটাই হচ্ছে ছায়াবৃত্ত। ওকে, আর যখন পৃথিবী ঘুরতেছে
ঘুরতেছে না, পশ্চিম থেকে পূর্ব দিকে যখন ঘুরতেছে তখন কি হচ্ছে, মনে করো এই যে এইখানে আমাদের বাংলাদেশ ছিল, ঘুরতে 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 তো অন্ধকারের দিকে যাচ্ছে, মানে রাত হচ্ছে। তখন যখন এই পয়েন্টে বাংলাদেশ আসে না, যখন হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটাতে বাংলাদেশ আছে, তখন হচ্ছে গিয়ে একটু কিছুক্ষণ আগে, মানে যে মাগরিবের কিছুক্ষণ আগে, মানে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে যে আলোটা থাকে, তোমাদের যেটা যেটা ছিল যে বাংলাদেশ যখন এইখানে আছে, তারপর ও যখন সন্ধ্যার দিকে যাচ্ছে, মানে রাত হচ্ছে তখন ওই সন্ধ্যা, মানে ওই সন্ধ্যার কিছুক্ষণ আগে, মানে একদম রাত অন্ধকার হওয়ার আগে কিছুক্ষণ আগে যে একটু ক্ষীণ আলো থাকে, সেটাকে কি বলে, গোধূলি বলে। আর যখন ফজরের পরে, মানে যখন জাস্ট পৃথিবী এই ছায়া, মানে এই অন্ধকার পার করে তারপর যখন দিনের দিকে আসতেছে, মানে এই যে এইখানে যখন আছে, তখন হলো জাস্ট ভোর বা সকাল হচ্ছে হচ্ছে, তখন সেই টাইমটাকে উষা বলে। এটাই। আর হচ্ছে গিয়া যে পৃথিবী আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। দ্যাটস ইট। এরপরে আসো তোমার হচ্ছে বার্ষিক গতি। গতি কি সেটা বুঝলা, এখন হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি সেটা হচ্ছে যে বার্ষিক গতিটা হচ্ছে অ্যানুয়াল মোশন, সেটা আহ্নিক গতির জন্য দিন রাত্রি হচ্ছে, মানে পৃথিবীর নিজ অক্ষে ঘুরতেছে। আর বার্ষিক গতি হচ্ছে সূর্যকে পরিক্রম করে যখন ঘুরে আসতেছে, মানে সূর্যকে যে পরিক্রম করে ঘুরে আসা, 1 বছর কমপ্লিট হওয়া, সেটা হচ্ছে বার্ষিক গতি। দেখো, পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রম করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমকে বার্ষিক গতি বলে। এবং পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে, পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে, পৃথিবী 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রতিদিন করে, এবং সূর্যকে প্রতিক্রম করতে পৃথিবীর 1 বছর সময় লাগে, এবং কি এটাকে সৌর বছর বলা হয়। ঠিক হিসাব করলে 365 দিন, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমরা 365 দিন সৌর বছর গণনা করা হয়। এবং প্রতি 4 বছর পর পর এই যে এক্সট্রা 5 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড, 48 মিনিট 47 সেকেন্ড, যে এই যে এক্সট্রা এই টাইমটুকের জন্য প্রতি 4 বছরে একদিন বাড়িয়ে খ্রিস্টীয় চতুর্থ বছর 366 দিন বছর গণনা করা হয়। এবং ফেব্রুয়ারি মাস 28 তারিখ, 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয়, এবং এরূপ বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এবং বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতুর পরিবর্তন ঘটে। মানে যেহেতু বার্ষিক গতি বলতে পৃথিবী 1 বছর কমপ্লিট করতেছে, মানে সূর্যের চারদিকে ঘোরাটাকে বোঝায় বার্ষিক গতি। তো যেহেতু আমাদের পৃথিবী উপবৃত্তাকার, এবং আমাদের যে পৃথিবীর কক্ষপথ সেটাও কিন্তু একদম বৃত্তাকার না, উপবৃত্তাকার। তার মানে পৃথিবী যখন ঘুরতেছে তখন এমন এমন সময় আসতেছে যখন হচ্ছে সূর্য পৃথিবী থেকে দূরে থাকতেছে, তুলনামূলক দূরে থাকতেছে, এবং হচ্ছে গিয়ে এমন এমন টাইম আসতেছে যখন হচ্ছে গিয়ে সূর্যর কাছাকাছি থাকতেছে। তখন হচ্ছে গিয়ে একটা গোলার্ধে যখন এক সাইডে থাকতেছে, তখন এক গোলার্ধে গ্রীষ্মকাল হচ্ছে, তার যখন ঘুরে ফিরে আবার সূর্যের কাছে আসতেছে, তখন আরেক গোলার্ধের গ্রীষ্মকাল। যখন আবার ঘুরে ফিরে দূরে চলে যাচ্ছে, তখন এক গোলার্ধের শীতকাল, আরেক গোলার্ধের শরৎকাল। এইভাবে আর কি ঘোরার জন্য তোমার যে পৃথিবী সূর্য চারদিকে যে ঘোরার জন্য পৃথিবীর হ্রাস বৃদ্ধি বলতে গেলে ওই যে ঋতু যে পরিবর্তনটা, সেটা এই কারণেই হয়, কারণ পৃথিবী সূর্য থেকে একবার দূরে একবার কাছে, একবার দূরে একবার কাছে থাকতেছে, তখন এক এক গোলার্ধে এক এক ঋতু হচ্ছে। এটাই হলো বার্ষিক গতির কারণে। বার্ষিক গতির কারণে তোমার হচ্ছে গিয়ে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এবং ঋতুর পরিবর্তন হয়। যে শীতকালে রাত বড় হয়, দিন ছোট হয়, এর জন্য হ্রাস বৃদ্ধি এবং ঋতুর পরিবর্তন হয়। তার মানে কি বুঝলা, বার্ষিক গতির জন্য দিন রাত্রির হ্রাস এবং ঋতুর পরিবর্তন, আর আহ্নিক গতির জন্য তোমার দিবারাত্রি সংঘটিত এবং জোয়ার ভাটা। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে তোমার যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতুর পরিবর্তনে বার্ষিক গতির ভূমিকা। এই যে যেটা বলতেছিলাম তোমাদের, এই যে দেখো সূর্য এই দুই পয়েন্টে, এই দুই পয়েন্টে হচ্ছে গিয়ে সূর্যের কাছাকাছি হচ্ছে গিয়ে তোমার পৃথিবী, এবং এই দুই পয়েন্টে সূর্য হচ্ছে তুলনামূলক দূরে, পৃথিবী সূর্যের থেকে তুলনামূলক দূরে, আর এই দুই পয়েন্টে সূর্যের থেকে তুলনামূলক কাছে পৃথিবী। এখন যেটা হয় যে এইটা হচ্ছে গিয়ে তোমার এখন এই যে এই জায়গাটাতে এইখানে সূর্যকে পরিক্রমকালে কক্ষপথে পৃথিবীর 4টি অবস্থানে নির্দিষ্ট করা হয়েছে। মানে হিসাব করে দেখা গেছে এই 4টা টাইম হচ্ছে গিয়ে পৃথিবীর ঋতু চেঞ্জ হয়। সেটা হচ্ছে গিয়ে 21শে জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21শে মার্চ, মানে 3 মাস পর পর, প্রায় 3 মাস পর পর।
তো এখানে দেখো প্রথমে শুরুই হয় হচ্ছে তোমার 21শে জুন থেকে। 21শে জুনে দেখো, 21শে জুন পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকালে 21শে জুন কক্ষপথে এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে মানে 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে। 21শে জুন পৃথিবী উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে ঝুঁকে থাকে। আমরা দেখি চিত্র দিয়ে বুঝি কোথায় আমাদের 21শে জুন, এই যে 21শে জুন, 21শে জুন উত্তর, 21শে জুন, 21শে জুনে আমাদের হচ্ছে গিয়ে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি হচ্ছে কি এইটা, যেটা কিনা হচ্ছে সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে আছে। এই যে এই পয়েন্টটা সূর্যের দিকে বেশি হেলে আছে, তো 23.5 ডিগ্রি বেশি দূরে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে থাকে। মানে এই অংশটুকু হচ্ছে সুমেরুর, এই অংশটুকু হচ্ছে গিয়ে তোমার উত্তর, এবং কুমেরুর এই অংশটুকু হচ্ছে গিয়ে দক্ষিণ মেরু। তো দক্ষিণ মেরু দেখো প্রায় পুরাটাই হচ্ছে গিয়ে সূর্যের পুরো বিপরীতে এবং অনেক দূরে আছে। তো এর জন্য এই দিন মধ্যাহ্নে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্যকিরণ 90 ডিগ্রি মানে একদম খারাপ ভাবে দেয়। এই যে দেখো না, জুন জুলাইতে আমরা বলি যে সবচেয়ে বেশি গরম পড়ে, এখন জুন জুলাই, তো এখন হচ্ছে সবচেয়ে বেশি গরম পড়তেছে। তো কেন? কারণ আমরা হচ্ছে উত্তর গোলার্ধ, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের দেশ, তার জন্য এখন হচ্ছে গিয়ে বাংলাদেশে সূর্য একদম 90 ডিগ্রি কোণে কিরণ দেয়, যার কারণে গরমকাল থাকে, মানে গ্রীষ্মকাল থাকে। তো এরপর দেখো এই তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে। সুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি উত্তর থেকে উত্তর উত্তরে উত্তর উত্তরে উত্তর মেরু পর্যন্ত 24 ঘন্টা দিন, এবং কুমেরুতে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণে মেরু পর্যন্ত 24 ঘন্টা রাত থাকে। মানে একটু বোঝা লাগবে না, জাস্ট যেটা যেটা বলছিলাম সেটাই বুঝো, যে এতখানি বোঝা লাগবে না, আসলে বোঝার কিছু নাই, শুধু মাথা মাথা হবে। যেটা বলতেছিলাম যে উত্তর তোমার হচ্ছে উত্তর মেরু বা উত্তর গোলার্ধের উত্তর গোলার্ধ সূর্যের দিকে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এবং ওইখানে একদম 90 ডিগ্রি মানে উত্তর গোলার্ধে 90 ডিগ্রি কোণে একদম মানে খারাপ ভাবে সূর্য কিরণ দেয় জুন জুলাইতে। এর জন্য উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল থাকে। এবং তার বিপরীতে হচ্ছে গিয়ে তোমার তার বিপরীতে হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে তোমার হচ্ছে গিয়ে গ্রীষ্ম, তার উল্টা থাকে একদম, হচ্ছে গ্রীষ্ম বর্ষা। তারপর হচ্ছে আচ্ছা, এখন যদি আমাদের গ্রীষ্মের কথা বলতেছি, এখন গ্রীষ্মের কথা না, এখন এটা বললে হবে না, তো সরি, এই যে ঋতু পরিবর্তনের টাইমে এই কথা আসতেছে, এখনই বলতেছি। ওই যে উত্তর গোলার্ধে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল, একদম উল্টোটা থাকে। তারপরে হচ্ছে গিয়ে আইসে গ্রীষ্মের পরে আসে শরৎ এবং দক্ষিণে আসে বসন্ত। এটা এইখানে ঋতু পরিবর্তন, একটার মধ্যে আরেকটা ঢুকে দিচ্ছিস। দেখো এইখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে 66.5 ডিগ্রি উত্তর গোলার্ধ 66.5 ডিগ্রি সূর্যের দিকে হেলে থাকে, এবং উত্তর গোলার্ধে 90 ডিগ্রিতে খারাপ ভাবে কিরণ দেয়, এবং তার বিপরীত অবস্থান বিরাজ করে দক্ষিণ গোলার্ধে। এবং হচ্ছে গিয়ে উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়, এবং দক্ষিণ গোলার্ধে রাত বড় হয়, দিন ছোট হয়। এরপর 23 সেপ্টেম্বর, মানে ঘুরতে ঘুরতে এই যে এখানে আসলো 23 সেপ্টেম্বরে। আর এই যে ঘোরাটা, মানে এই যে দেখো এইখানে যে ঘুরতে ঘুরতে যে এইখানে আসাটা, এইটাকে বলে উত্তর আয়নান্ত। এই যে দেখো 21শে জুনের পর সূর্য আর উত্তর গোলার্ধের দিকে সরে না, দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে। তো সূর্যের এই অবস্থানকে উত্তর আয়নান্ত বলে। ঠিক আছে, এখন উত্তর আয়নান্ত কাকে বলে? যে দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে সূর্যের এই অবস্থানকে। মানে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ যখন সূর্যের দিকে সরতে থাকে তখন তাকে উত্তর আয়নান্ত বলে। 21শে জুন এই কাণ্ড হয়। তারপর হচ্ছে তোমার হচ্ছে যে 21শে জুন থেকে যখন হচ্ছে 23 সেপ্টেম্বরের দিকে যাইতে থাকে তখন সেটাকে উত্তর আয়নান্ত বলে। এখন আসলে 23 সেপ্টেম্বর, যখন 23 সেপ্টেম্বর আসে পরে 21শে জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু নিকটে আসতে থাকে। মানে ঘুরে না, ঘুরে ঘুরে যে কি হয়, এটা মানে উত্তর মেরুটা দক্ষিণের দিকে এসে পরে দক্ষিণটা উত্তরের দিকে চলে যায়। এই যে দেখো
কই গেল, এতে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট এবং রাত বড় এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হতে থাকে। মানে দুই মেরুতেই তারাদের এক অপরের বিপরীত অবস্থা বিরাজ করতে থাকে, ঠিক আছে। এবং 23 সেপ্টেম্বরে পৃথিবী এমন এক অবস্থান করে যখন উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে। এই যে দেখো, এই যে সুমেরু এবং কুমেরু সূর্য থেকে দেখছো প্রায় প্রায় সমান, মানে সূর্য এই পুরাটায় দুই জায়গায় একদম দেখছো, এই যে পারফেক্টলি বুঝিয়ে দেখো, এই যে হচ্ছে তোমার এই পুরাটুক হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, এই পুরাটুক হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ওকে, এখন এই তো তোমার এইখানে তুমি যদি একটু 4 ভাগে বিভক্ত করা যায়, দেখো এই যে এই যে এই যে উত্তর উত্তর গোলার্ধের একটুক একটা অংশ, একটুক আরেকটা অংশ, আর এটা দক্ষিণের একটুক একটা অংশ, একটুক আরেকটা অংশ। তো এখন দেখো সূর্য কিন্তু এই দুই জায়গায় একদম দেখছো, ওর কিন্তু রশ্মিটা একদম পারফেক্টলি দুই জায়গাতেই আসতেছে। তো এর জন্য বলা হচ্ছে যে এমন অবস্থান করে, এই 23 সেপ্টেম্বর পৃথিবী সূর্যের দিকে এমন অবস্থান করে যে দুই উভয় মেরু থেকে সমান দূরত্বে থাকে এবং দুই জায়গায় হচ্ছে কি এমন অবস্থান করে যে উভয় মেরু দুই জায়গা থেকে সমান। এবং একই দিন সূর্যের নিরক্ষরেখা লম্বভাবে মানে 90 ডিগ্রি কোণে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত 66 ডিগ্রি কোণে উত্তর মেরু এবং মেরুতে 0 ডিগ্রি কোণে পতিত হয় এবং এই তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে। তোমাদের এটা জানতে হবে যে এইটা নিয়ে কোশ্চেন আসবে, যে সব জায়গায় এটা নিয়ে একটু বেশি কোশ্চেন আসছে যে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান কখন থাকে, সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর এবং হচ্ছে তোমার 21শে মার্চ। 21শে মার্চ, ঠিক আছে। তো এটা 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 মনে রেখো যে 23 সেপ্টেম্বরে দিবারাত্রি সমান থাকে পৃথিবীর সর্বত্র। ওকে, এরপর হচ্ছে 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর আসে। এখন 22 ডিসেম্বর 23 সেপ্টেম্বরে উত্তর মেরু সূর্য থেকে আরো দূরে সরতে থাকে এবং মানে উত্তর মেরুতে তো শীতকাল আসবে না, তো যত সূর্য থেকে দূরে সরবে ততই হলো ঠান্ডা হবে, এর জন্য শীতকাল হবে। এখন আরো দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু প্রকৃতপক্ষে নিকটবর্তী হয়, ফলে উত্তর গোলার্ধে দিনের সময় কমতে থাকে এবং রাতের সময় বাড়তে থাকে। এভাবে 22 ডিসেম্বর পৃথিবী এক অবস্থানে পৌঁছায় যখন দক্ষিণ মেরু সূর্যের দিকে থাকে 63 ডিগ্রি হেলে থাকে, মানে তখন দক্ষিণে গরম এবং হচ্ছে দিন সূর্য কিরণের মকর ক্রান্তি রেখায় লম্বভাবে পতিত হচ্ছে এবং তাই দক্ষিণে দিন বড় এবং রাত ছোট হচ্ছে। এবং 22 ডিসেম্বর পরে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যায়, উত্তর গোলার্ধের দিকে সরতে থাকে এবং সূর্যের এই অবস্থানকে দক্ষিণ আয়নান্ত বলে। মানে যখন হচ্ছে এখান থেকে ঘুরে এখানে আসতেছে তখন উত্তর আয়নান্ত, এবং এখন এখান থেকে ঘুরে যেহেতু দক্ষিণে আসতেছে তো দক্ষিণ আয়নান্ত, এটাই। এরপরে তোমার হচ্ছে তোমার আসতেছে 21শে মার্চ, ওই সেম জিনিসই হবে 23 ডিসেম্বরের মতো, 22 ডিসেম্বরের মতো 22 ডিসেম্বরের মতো 21শে মার্চেও সেম জিনিস হবে যে পৃথিবী আপন কক্ষপথে অগ্রসর হতে উত্তর মেরু ক্রমশ সূর্যের নিকটে আসতে থাকবে এবং দক্ষিণ মেরু এতে উত্তর গোলার্ধ দিন বড় রাত ছোট হতে থাকবে। অবশ্যই 21শে মার্চ পৃথিবী আপন কক্ষপথে এমন এক স্থানে পৌঁছে উভয় মেরু সমান দূরত্বে অবস্থান করবে এবং 23 সেপ্টেম্বরের মতো দিবারাত্রি সর্বত্র সমান হবে এবং পৃথিবীর অবস্থানকে বাসান্ত বিষুব বলে। যখন হচ্ছে গিয়ে পৃথিবীতে 23 সেপ্টেম্বর তখন সেই অবস্থানকে শারদ বিষুব বলে। এই যে দেখো এখানেই বলা আছে 23 সেপ্টেম্বরে যখন এই অবস্থানটা সেটাকে শারদ বিষুব এবং এই অবস্থানটাকে মানে 21শে মার্চের অবস্থানটাকে বাসান্ত বিষুব বলে, ঠিক আছে। আর 21শে জুনের উত্তর আয়নান্ত, 22টা দক্ষিণ আয়নান্ত। মানে যখন 21শে জুন তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ তার বিপরীত দিকে, এবং যখন 23 সেপ্টেম্বর তখন হচ্ছে গিয়ে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটাই পৃথিবীর এই দুই গোলার্ধই সূর্য থেকে সমান দূরত্বে এবং সব জায়গায় দিবারাত্রি সমান। আর এখানে যেটা ছিল উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, এখানে দিন ছোট রাত বড়। আর তারপরে ঘুরতে ঘুরতে এখানে দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে আসতেছে এবং দক্ষিণে হচ্ছে দিন বড় রাত ছোট, আর উত্তরে দিন
ছোট, রাত বড় হয়ে যাচ্ছে, আর এখানে দিন বড় রাত ছোট হয়ে যাচ্ছে। আর তারপরে আবার ঘুরে ঘুরে 21শে মার্চে 23 সেপ্টেম্বরের মতো সেম অবস্থা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তার অবস্থান, অবস্থানে যে কার দিবারাত্রির হ্রাস। এরপরে আসতেছে তোমার হচ্ছে গিয়ে ঋতু পরিবর্তন। খুবই সোজা, দেখো তুমি জাস্ট একটা জিনিস, একটা প্যাটার্ন মনে রাখবা, গ্রীষ্মের উল্টা শীত, শরতের উল্টা বসন্ত, শীতের উল্টা গ্রীষ্ম, বসন্তের উল্টা শরৎ। শেষ। আর আর বেশি কিছু মনে রাখা লাগবে না। যখন ওইটা এখন হচ্ছে গিয়ে যখন লিখবা তখন হচ্ছে কি করবা, যখন তুমি হচ্ছে 21শে জুন লিখতেছো তখন তুমি দেখবা যে যেহেতু ওখানে কি পড়ছো দিবারাত্রিতে, তুমি কি পড়ছো যে 21শে জুনে আমার হচ্ছে গিয়া উত্তর গোলার্ধে সূর্য 90 ডিগ্রিতে কিরণ দেয়, খারাপভাবে কিরণ দেয়, তো গরমকাল থাকে, তাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দিন রাত্রি বড়, দিন বড় তাই গ্রীষ্মকাল, এবং হচ্ছে দক্ষিণ গোলার্ধে তাই একদম বিপরীতে থাকে, সূর্য থেকে দূরে থাকে তাই শীতকাল। আর তারপরে যেহেতু দুইটা একদম সমান, একদম দুই গোলার্ধে একদম সমান সমানে এসে পড়তেছে, মানে দুই গোলার্ধে হচ্ছে সূর্যের থেকে সমান দূরত্বে, কিন্তু যেহেতু এখানে হচ্ছে তোমার উত্তর গোলার্ধটা সূর্যের তুলনামূলক কাছে, দেখো দক্ষিণ গোলার্ধ তো এইটা আর উত্তর গোলার্ধ তো এইটা, তো তুলনামূলক আসলে কাছে, তো ওখানে শরৎকাল, এটা যেহেতু দূরে এর জন্য এটা একটু বসন্তকাল। এটা হচ্ছে তোমার 23 সেপ্টেম্বরে। তারপরে যখন তোমার 22 ডিসেম্বর আসতেছে তখন হচ্ছে এইটার মতো দক্ষিণটা সূর্যের দিকে এসে পড়তেছে, দক্ষিণে দক্ষিণে কি হচ্ছে গ্রীষ্মকাল হচ্ছে, এবং উত্তরটা যেহেতু দক্ষিণের পিছনে বিপরীতে তাই ওখানে শীতকাল হচ্ছে। আর এইখানেও ঠিক, যেহেতু এখন এইখানে হচ্ছে উত্তর সূর্য দিকে ছিল, আর এইখানে কি হচ্ছে মানে তোমার 21শে মার্চে কি হচ্ছে তোমার দক্ষিণটা তুলনামূলক সূর্যের কাছে থাকতেছে, তাই দক্ষিণে শরৎ আর এখানে বিপরীতে বসন্ত। দ্যাটস ইট। ওকে, এরপরে ঋতু পরিবর্তনের কারণে এখানে দেখো পৃথিবী বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়, ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতুর পরিবর্তন হয়। মানে তাপমাত্রার যে পার্থক্য, তাপমাত্রা কম বেশির জন্যই তো ঋতুর পরিবর্তনটা হচ্ছে, কারণ শীতকালে তাপ কম, শীত বেশি, গ্রীষ্মকালে তাপ বেশি, গ্রীষ্ম, এটাই তো এর জন্যই। এরপর হচ্ছে তোমার বার্ষিক গতির ফলে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে, কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিক উষ্ণ থাকে, গ্রীষ্মকাল হয়, এবং এবছরে বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে, দিন ও রাত্রের হ্রাস বৃদ্ধি ঘটে। সূর্যকে পরিক্রমকালে পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি কোণে হেলে ঘুরে। এটা মনে রাখতে হবে যে পৃথিবী কত ডিগ্রি হেলে ঘুরে, 66.5 ডিগ্রি কোণে হেলে ঘুরে, ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মি পতনে কৌণিক তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর কক্ষপথে দৈর্ঘ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য এটা আসছিল যে 93, 80, 51, 827। আমি এমনি মনে রেখে যে 93, 80, 51, 827 কিলোমিটার। এর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না। এখন যেটা তোমাদের এটা মনে রাখতে হবে যে অনুসুর অপসুর কাকে বলে। দেখো জানুয়ারির 1 থেকে 3 তারিখ, জানুয়ারির 1 তারিখ থেকে 3 তারিখ সূর্য পৃথিবীর নিকটতম অবস্থান করে, সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে, একে পৃথিবীর অনুসুর বলে। এবং আবার জুলাই মাসের 1 থেকে 4 তারিখে সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, তাকে অপসুর বলে। ওকে, আর এইখানে তোমাদের বলা আছে যে সূর্য পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি এবং সে কারণে আপেক্ষিক অবস্থান পরিবর্তন হতে প্রমাণিত হয় যে পৃথিবী কক্ষপথ উপবৃত্তাকার, এর ফলে সূর্য তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে। আর আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং দেশটির মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করেছে। যেহেতু 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধ যখন সূর্যের সামনে থাকে এবং 23.5 ডিগ্রি কর্কট, 23.5 ডিগ্রি তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, মানে তোমার সুমেরু তোমার হচ্ছে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় যেহেতু খারাপভাবে সূর্য কিরণ দেয়, তাই আমাদের দেশে একটু বেশি গরম থাকে, এবং কাজে উত্তর গোলার্ধে সূর্যের আপেক্ষিক দূরত্ব পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ঋতুর পরিবর্তন হয়। ওকে, এরপরে আরেকটা মেন জিনিস যেটা নিয়ে অনেক কোশ্চেন আসবে তোমাদের সৃজনশীলে, সেটা হচ্ছে তোমাদের জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিন্যাস।
দেখো পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরের সমুদ্র স্রোত ছাড়াও পানি রাশি নিজস্ব গতি আছে, এর ফলে প্রতিদিনই কিছু সময় সমুদ্রের পানি ফুলে ওঠে এবং পানির উচ্চতা বৃদ্ধি পায়। সমুদ্রে ছাড়াও পানি রাশির নিজস্ব গতি আছে, আবার কিছু সময়ের জন্য তা নেমে যায় এবং পানি এভাবে নিয়মিতভাবে ফুলে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। মানে ভাটা কাকে বলে? সমুদ্রের রশ্মি পানি যখন ফুলে ওঠে তখন সেটাকে জোয়ার, এবং যখন নেমে যায় সেটাকে ভাটা বলে। ওকে, এবং পৃথিবীর নিজের গতি এবং তার উপর চন্দ্র সূর্যের প্রভাবে মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়। জোয়ার ভাটার নানা শ্রেণী রয়েছে, পৃথিবীর উপর জোয়ার ভাটা নানাভাবে প্রভাব বিস্তার করে। জোয়ার ভাটার ধারণা দেখো, সূর্য ও চন্দ্র ভূপৃষ্ঠের জল ও স্থলভাগে অবিরাম আকর্ষণ করে। মানে চন্দ্র সূর্য মহাকর্ষ যে মহাকর্ষীয় যে বল, যেটা দ্বারা সবসময় আকর্ষণ করতে থাকে। তো এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যাহ এক স্থানে ফুলে উঠে এবং বিপরীত অন্য স্থানে আসলে নেমে যায়। তো এইভাবে প্রত্যেক 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে। আন্ডারলাইন করা এই যে, এভাবে প্রত্যেক 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠা নামা করে। তবে জোয়ার ও ভাটা বা 12.5 ঘন্টায় একবার উঠে আর নামে, নিয়মিতভাবে ওঠানামা করে। কিন্তু তার মধ্যে একবার জোয়ার ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। সমুদ্রের পানি রাশি নিয়মিতভাবে এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু হয়, কিন্তু উপকূলীয় নিকট সাগরের উপসাগরের গভীরতা কম বলে সেখানে পানি রাশি অনেক উঁচু হয়। এই জন্য সমুদ্রের মোহনা থেকে নদী সমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা অনুভব হয়। এখন জোয়ার ভাটার কারণ। প্রাচীনকালে জোয়ার ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পনা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা জানিয়েছে যে পৃথিবীর বর্তমানে আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্রের সূর্যের আকর্ষণের জোয়ার ভাটা। কেন্দ্রাতিক শক্তি সেটা হচ্ছে তোমার যে পৃথিবী যে ঘুরতেছে, এই যে অনেক দ্রুত 30 কিলোমিটার পার সেকেন্ড ঘুরতেছে না পৃথিবী। তো এই যে ঘোরাটা, এই যে তুমি মনে করো কোন একটা জিনিসকে ঘুরাইলে এটাকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে না? তো একইভাবে যখন পৃথিবী ঘুরতেছে তখন আমাদের পৃথিবীর সবকিছু একটা ছিটকে যাওয়া, একদম ছিটকে চলে যাওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু মহাকর্ষ বা আমাদের মাধ্যাকর্ষণ শক্তির জন্য সেটা যাচ্ছে না। চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, এবং আকর্ষণ ও মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। দেখো যে যেটা বলতেছিলাম যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, এই মহাবিশ্বের যে কোনো পদার্থের আকর্ষণ শক্তি আছে, কিন্তু বস্তুতে আকর্ষণ করে, এবং মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তি ও মহাকর্ষ শক্তি বলে, এবং মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র চারদিকে ঘুরছে। যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি, কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষ শক্তি কমে যায়। পৃথিবীর নিকটতম যে বস্তুর মধ্যকার আকর্ষণকে মাধ্যাকর্ষণ বলে, এবং অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষজ মাধ্যাকর্ষণ বলে। সূর্য চন্দ্র অপেক্ষা, এই যে এটা জানতে হবে তোমাদের, যেটা তোমাদের মনে রাখতে হবে যে সূর্য চন্দ্র অপেক্ষা 2.60 কোটি গুণ বড়। সেটা কি? সূর্য চন্দ্র অপেক্ষা 2.60 কোটি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব অনেক বেশি বলে, চন্দ্রের থেকে অনেক বেশি। তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ বেশি, এবং চন্দ্রের আকর্ষণ সূর্য অপেক্ষা দ্বিগুণ। পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মাধ্যাকর্ষণ শক্তি, এবং এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। এখন জোয়ার ভাটার কয়েকটা শ্রেণী বিভাগ আছে, যেটা হচ্ছে জোয়ার ভাটাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল এবং মরা কটাল। দুইটা কি? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয়, মানে চাঁদ তো ঘুরতে ঘুরতে একটা টাইমে হয় যে পৃথিবীর একটু কাছে থাকে চাঁদ, তো তখন হচ্ছে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ বেশি থাকে, যেহেতু কাছে আকর্ষণ বেশি, ফলে পার্শ্ববর্তী স্থান থেকে পানি এসে ঠিক চন্দ্রের নিচে ফুলে উঠে এবং জোয়ার হয়। মানে যেখানে চন্দ্রটা কাছে, পৃথিবীর কাছে, সেখানকার পানিগুলো ফুলে উঠে আশেপাশের বিপরীত, এবং ঠিক তার বিপরীত জায়গায় আশেপাশের পানি এসে সেখানে ফুলে ওঠে এবং সেখানে জোয়ার হয়। একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। এবং মুখ্য জোয়ারের বিপরীত দিকে পানির নিচে স্থলভাগে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ, ফলে তার উপর চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্রস্থলের আকর্ষণের সমান থাকে। এতে বিপরীত দিকের পানি অপেক্ষা স্থলভাগে চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। এতে কেন্দ্রাতিক সৃষ্টির
শক্তি সরি, এখানে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। পানি খাইতে হবে। কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়, দুই দিকের পানি যে সেই স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ার সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। এখন দেখো, যেখানে চন্দ্র আসলো, যেখানে চন্দ্র আসে মানে কাছাকাছি অবস্থান করলো, সেখানে তো মুখ্য জোয়ার হইলো, মানে মুখ্য জোয়ার হইলো। কিন্তু তার বিপরীত গুলো জায়গা যেখান থেকে যে পানি প্রবাহিত হয়ে মুখ্য জোয়ার ঘটালো, সেই জায়গাগুলোতে কি হইতেছে? গৌণ জোয়ার হইতেছে, পরোক্ষ জোয়ার হইতেছে। তখন পৃথিবীর এক পাশে মুখ্য জোয়ার আর অন্য পাশে গৌণ জোয়ার হয়। তখন দুই জোয়ারের মধ্যবর্তী স্থলকে পানি সরে যায়, মানে মধ্যবর্তী স্থানগুলো থেকে, যেখান থেকে মানে নিচে থেকে তো পানি আসলো, আশেপাশ থেকে পানিগুলা এসে একটা জায়গায় মুখ্য জোয়ার হলো, আর আশেপাশ থেকে যেখান থেকে আসলো সেখানে তো গৌণ জোয়ার হলো, এবং বাদ বাকি মধ্যবর্তী স্থানে পানি সরে যায়, এবং মধ্যবর্তী স্থানে পানির ওই অবস্থাকে ভাটা বলে। মধ্যবর্তী স্থান থেকে যেখান থেকে যে পানি সরে যাচ্ছে আর সে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সৃষ্টি করছে, সেই জায়গাগুলোতে ভাটা হয়, মানে ওখানকার পানির লেভেল কমে যায়। এবং অমাবস্যা তিথিতে, এবার আসো অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্যের, অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্য পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ, অপর পাশে সূর্য অবস্থান করে। এই যে পুরো চিত্রটা, এই পুরো চিত্রটা দিয়ে তোমাদের সিকিউ আসতে পারে, মানে কোশ্চেন আসছে, এরকম আসবে। দেখো এই যে এই জায়গা হচ্ছে অমাবস্যা, অমাবস্যাতে কি হচ্ছে? সূর্য এবং চন্দ্র একদম সরল রেখা থাকতেছে তখন, এবং পূর্ণিমাতে চন্দ্র থাকতেছে ওই পাশে এবং সূর্য থাকতেছে এই পাশে, এবং ফলে দুই তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে থাকে এবং উভয় মিলিত আকর্ষণের ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বলে। ভরা কটাল মানে তেজ কটাল। এবং সপ্তমী অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে আকর্ষণের সময় চাঁদের দিকে জোয়ার হয়। কিন্তু সূর্যের আকর্ষণে, এখন দেখো, সূর্যের আকর্ষণের জন্য জোয়ারের বেগ তত প্রবল হয় না, এরূপ জোয়ারকে মরা কটাল বলে। মানে সূর্য তো মানে দেখো, কিন্তু সূর্যের আকর্ষণের জন্য জোয়ারের বেগ তত প্রবল হয় না, একে মরা কটাল বলে। যখন হচ্ছে সমসূত্রে থাকতেছে তখন হচ্ছে বেশি জোয়ার হচ্ছে, প্রবল জোয়ার হচ্ছে, যে চন্দ্রসূর্য সমসূত্রে মানে এই যে অমাবস্যাতে, তখন প্রবল জোয়ারের, এবং প্রবল জোয়ারের জন্য সেখানে তেজ কটাল ও ভরা কটাল হচ্ছে। আর যখন হচ্ছে কি এই যে এই পজিশনে থাকতেছে, তখন এইখান দিয়েও টানতেছে, এখান দিয়েও টানতেছে, তখন সূর্য তো দূরে, এর জন্য ওটার প্রভাবটা কম থাকার কারণে সেখানে মরা কটাল হয়, এবং ওটি প্রবল হয় না, মানে প্রবলতা একটু কম থাকে, ওই জন্য ওখানে মরা কটাল বলে, ওই জায়গাটা মরা কটাল হয়। এবং এক মাসে দুবার ভরা কটাল এবং মরা কটাল হয়। ঠিক আছে, এখন হচ্ছে সময়ের ব্যবধান। দেখো, জোয়ার ভাটার ব্যবধান, পৃথিবী যেমন নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, চন্দ্র তেমনি পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রম করছে। চন্দ্র নিজ কক্ষপথে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, ফলে পৃথিবী একবার আবর্তনে, অর্থাৎ প্রায় 24 ঘন্টায় চন্দ্র প্রায় 13 ডিগ্রি পথ অতিক্রম করে। মানে ফলে পৃথিবী একবার আবর্তনে 24 ঘন্টায়, মানে 24 ঘন্টায় 24 ঘন্টা যখন হচ্ছে, চাঁদ ততক্ষণে 13 ডিগ্রি, পৃথিবীর 13 ডিগ্রি পথ অতিক্রম করতেছে। পৃথিবী ও চন্দ্র উভয় যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তাই 13 ডিগ্রি পথ মানে 52 মিনিট অগ্রসর হতে হয়। 1 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর 4 মিনিট সময় লাগে। আর কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় মুখ্য জোয়ার 12 ঘন্টা 26 মিনিট পর পর সেখানে গৌণ জোয়ার হয়, এবং মুখ্য জোয়ার 24 ঘন্টা, মানে আরো 12 ঘন্টা 26 মিনিট, তো টোটাল 24 ঘন্টা 52 মিনিট পর পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়। এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরুর 6 ঘন্টা 13 মিনিট পর পর ভাটা হয়। জোয়ার শুরু হয়েছে তার 6 ঘন্টা, এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরুর 6 ঘন্টা 13 মিনিট পরে সেখানে আবার ভাটা হয়। ওকে, এখন হলো ভাটার প্রভাব বলতে, যে দেখো এখানে কয়েকটা আর কি জোয়ার ভাটার যে উপকারিতা সেটা বলা হচ্ছে, যে পৃথিবী তথা পানি রাশি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা প্রভাব রাখে, যেটা হচ্ছে দেখো, দৈনিক 2 বার জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়, মোহনার পলি সঞ্চিত হয় না, মানে মোহনায় আর কি
পলি সঞ্চিত, মানে একটা স্তূপ জমা হয় না, মাটি পলি মাটির একটা স্তূপ জমা হয় না, এবং সেখানে হচ্ছে ময়লা আবর্জনাগুলো সেগুলো আর কি উপকূলের দিকে থাকে না, নদীর পানি পরিষ্কার থাকে, এবং হচ্ছে গিয়ে ফলে নদী মুখ মুখ বন্ধ হতে পারে না। যদি যে পলি জমা হতে থাকে, সঞ্চিত হতে থাকে, তাহলে মুখটা বন্ধ হয়ে যায়, কিন্তু ওটা যেহেতু জোয়ার ভাটার জন্য সরে যায়, মুখটা বন্ধ হয় না, এবং মানে নদীর ফ্লোটা ঠিক থাকে, এবং জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয়, মানে নদী আরো গভীর হয়। অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়, মানে নদীর পানি এই জোয়ার যখন উঠে তখন ওই খেতে, মানে যেখানে কৃষি জমি সেখানে সেচ দেওয়া হয়। এবং পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, মানে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ, এবং ফ্রান্সের ল্যারেন্স বিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের বান্ডালা বন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জোয়ার ভাটা সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশে জোয়ার ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূল থাকে। জোয়ারের সময়, মানে দেখো, জোয়ার ভাটা সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে তো আর কি বরফে, মানে নদী তো বরফে জমে যায়, তো সমুদ্র অনেক জায়গায় জমে যায়, তো ওই যে পানিটা যখন পানি ফুলে ওঠে তখন ওই যে অভ্যন্তরে প্রবেশ করে দেশ পানি চলাচলটাকে একটু ফ্লোটা ঠিক রাখে। জোয়ারের তাহলে আর কি ওই যে বরফটা জমে গেল না, তারা তো আর পানি পায় না, কিন্তু যখন জোয়ার হয় তখন আসলে পানিটা আসে এবং তাদের কাছে একটা পানির একটা সাপ্লাই হয়। এবং জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজও অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে, মানে যখন জোয়ার হচ্ছে তখন পানির লেভেলটা বাড়তেছে, এবং পানির একটা লেভেল থাকা লাগে, একটা পানি বেশি থাকা লাগে জাহাজ চলাচলের জন্য। তো এর জন্য জোয়ারের সময় পানি বৃদ্ধি পেলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে, আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে, মানে ভাটাতেও পানি কমতেছে, তো সেটা টানেও তালে তালে চলে আসে। এবং বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড় বড় জাহাজ প্রবেশ করে বন্দরে, এবং ভাটার সময় বন্দর ছাড়ে। এবং বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো নদীর মোহনা নোঙ্গর করে রাখে। বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দে, এটা কি লিখছে, বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এবং মেঘনা নদীর ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায়। এবং জোয়ারের সময় সমুদ্রের পানির কই গেল, এবং ভরা কটলের সময় সমুদ্রের পানি কখনো শুকিয়ে লবণ তৈরি করা হয়। ভরা কটলের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গের নদীর মোহনায় দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের বা বন্যার সৃষ্টি করে। এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর যেটা বলছিলাম, জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ, এই যে লবণ চাষ করা যে হয়, এটা জোয়ারের সময় পানিটাকে আটকায় লবণ চাষ করা হয়। এবং বানের পানির উচ্চতা 3 থেকে 4 ফুট থেকে প্রায় 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। যে নদীর মোহনা সংকীর্ণ বা সম্মুখে বালির বাঁধ থাকে, সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে। বাংলাদেশের বর্ষাকালে আমাবস্যায় জোয়ারের প্রবল বান, যেটা বলতে চাই যে স্থলভাগের মধ্যে বন্যার সৃষ্টি হবে। বানের উচ্চতা 3 থেকে 4 ফুট, প্রায় 40 ফুট পর্যন্ত হয়ে যায়। যে নদীর মোহনা সংকীর্ণ সম্মুখে বালির বাঁধ থাকে, মানে নদীর মোহনায় যে বাঁধ দেওয়া থাকে, সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে। এবং বাংলাদেশের বর্ষাকালে আমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায়। তবে স্থলভাগে প্রবেশের পর বেগ কমে এবং মেঘনা, ভাগীরথী, আমাজন প্রভৃতি নদীতে প্রবল বান দেখা দেয়। প্রবল বান মানে ওই যে বন্যা, মানে পানির স্রোতটা একটু বেশি, কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজ সহ যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। তো এখানে কিছু কিছু জায়গায় জোয়ার ভাটার যে প্রভাব, যেটা মানুষের উপকারে আসে সেটার কথা, এবং নিচের দিক দিয়ে যে কি ক্ষতি করে সেটার কথা বলা হয়েছে। তো এর মধ্যে দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। এবং তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে তোমাদের এই যে যতগুলো সৃজনশীল আছে সেটা এই ক্লাসের স্লাইডের সৃজনশীলগুলো দিয়ে দিব। এই যে সৃজনশীলগুলো তোমাদের জন্য সাজেশনের মতো, কারণ এই কটা সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে তুমি দেখতে পাও, এই কটা সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। তো ডিসক্রিপশনে লিংক থাকবে এই ক্লাস স্লাইডের। ওকে, তো স্টুডেন্টরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।